তুমি তোমার রাজনীতি করতে পারো না, তাই বলে আরেক দলের ছায়ায় গিয়ে রাজনীতিটা করা তো ঠিক হয় না। গুপ্ত সুপ্তকে বিলুপ্ত করতে হবে। আপনি এমপি হওয়ার আগে তো আপনার পরিদর্শক কক্ষ লাগলো না, তার মানে কি আপনাদেরকে এলাকার লোকে চেনে না? রাজনীতিটা করতে চাই বিরোধী দলকে সঙ্গে নিয়ে, সেটা তো বিরোধী দল তো দেখাচ্ছে না। তোমাদের সাথে যে যাবে সেটা হচ্ছে ভালো আওয়ামী লীগ, আর তোমাদের সাথে যে যাবে না সে হচ্ছে খারাপ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে আপনি ভারতীয় দালাল, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা। আর তারা যখন ছাত্রলীগের কর্মীদেরকে এখন দলে নিচ্ছেন তখন তারা কিন্তু সহি। আমরা কমিটেড ন্যায় বিচার মানুষকে দেওয়া। দর্শক, কালের সংলাপে স্বাগত জানাচ্ছি, আমি জেনিসিয়া বর্ণা। আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, পাশাপাশি নিত্যপণ্যের দাম এবং পরিবহন খরচ নিয়ে মানুষের মনে শঙ্কা। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে নীতি নির্ধারণী বিতর্ক এবং সংস্কারের দাবিগুলোর ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। এসব বিষয় সহ আমরা আজ আলোচনা করব বর্তমান পরিস্থিতি এবং এই থেকে উত্তরণের পথগুলো নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়ে জ্বালানি ও দ্রব্য মূল্যের গতি থামবে কবে। আমাদের সাথে আমাদের আলোচকরা উপস্থিত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম, এবং রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং রয়েছেন সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব আজিজ। শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকের কালের সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই চলে যেতে চাই গণফোরামের সভাপতির কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে গুপ্ত সুপ্ত একটি ইস্যু চলছে এবং এই ইস্যুতে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি এবং সংঘর্ষের পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো থেকে আমরা কি কোনোভাবে পুরনো সংস্কৃতির দিকে ফিরে যাচ্ছি কিনা শিক্ষাঙ্গনের ক্ষেত্রে, আপনার কি মনে হয়? আমি বলবো এত সিলি ম্যাটার নিয়ে আমরা পুরা জাতি মেতে গেছে আর কি। আবার এটা সংসদেও খুব গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে এবং জ্বালাময়ী ভাষণগুলো আমরা দেখছি। আমার কাছে মনে হয়েছে হঠাৎ করেই দেশে এবং আন্তর্জাতিকভাবে এত সমস্যা আমাদের, সেগুলো নিয়ে আমরা কোনো কথাবার্তা বলছি না। আপনি যেটা জ্বালানি সংকটের কথা বলেছেন, বিশ্ব পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতির কথা, আমাকে যদি বলেন আমি এই গুপ্ত সুপ্ত লুপ্ত এটাকে নতুনভাবে ব্যাখ্যা করার কিছু নাই। অতীতেও আমাদের দেশের রাজনীতিতে, বিশেষত পাকিস্তান আমলেও আন্ডারগ্রাউন্ড রাজনীতি একটা ছিল, বা বাংলাদেশ হবার পরে অনেকেই আন্ডারগ্রাউন্ডের রাজনীতি করেছেন। সেইখানে ছিল তাদের রাজনীতিটা নিষিদ্ধ, যেমন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। কমিউনিস্ট পার্টির লোকজন পাকিস্তান আমলে কেউ আওয়ামী লীগে গেছে, কেউ নেপ ওয়ালিখানে গেছে, বা মুজাফফর নেপে, বা মৌলানা ভাসানী এখানে করছে। অর্থাৎ তাদের রাজনীতিটা তারা ঠিক রেখে, যেহেতু রাজনৈতিক কি বলে ওটাকে নিষিদ্ধ থাকার কারণে তারা ওপেনলি তাদের রাজনীতি করতে পারেনি, সেই কারণেই তারা গেছে। তো এটা তো খুবই সম্মানজনক বিষয় ছিল সেই আমলে। তারপরে বাংলাদেশ হওয়ার পরও ধর্মভিত্তিক যে দলগুলো ছিল তাদের রাজনীতি বন্ধ থাকলো। হ্যাঁ, কিন্তু আমাদের সময়ে ইসলামী ছাত্র সংঘ একটা দল ছিল। যুদ্ধের সময় তো আমরা, মুক্তিযুদ্ধের সময় তো তারা রাজাকার আলবদর আল শামস হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার পরে তাদের কোনো অবস্থান আমরা দেখি নাই কত। এখন তো তারাও হয়তো ভিতরে এইসব করে। এখন যে গুপ্তর বিষয়টা হচ্ছে, বিগত আন্দোলনে পরে আমরা দেখলাম কিছু কিছু বিষয় তো ছাত্রদের মধ্যে, হ্যাঁ, তারা খুব মানে গর্বিতভাবে তারা বলতে চায় আমরা তো ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিলাম, আসলে আমরা শিবির, এবং এক একজন করে তাদের পরিচয় দেওয়া শুরু করলো। এমনকি এই এনসিপির মধ্যেও যারা ঢুকেছে ওরও ওইভাবেই ছিল। সেই জায়গাটাই হচ্ছে আমাদের আপত্তি। ভাই, তুমি তোমার রাজনীতি করতে পারো না, তাই বলে আরেক দলের ছায়ায় গিয়ে রাজনীতিটা করা তো ঠিক হয় নাই, তাই না? এখন এসে তুমি, তখন তো তুমি এই ধরেন এই যে নিরাপদ সড়ক আন্দোলন আমরা দেখেছি, এই ছাত্রলীগের যে ভয়াবহ কর্মকাণ্ডগুলো, তার মানে তোমরাও এগুলোর মধ্যে ইনভলভ ছিলা। এমনকি আন্দোলনের প্রথম দিকেও যেভাবে হামলাগুলো হয়েছে সেখানেও তোমাদের অংশগ্রহণ করে সোকল শিবির যারা ওই সমস্ত কমিটিতে ঢুকে গেছিলো, সেটাই আমাদের আপত্তি। আরেকটা হচ্ছে চট্টগ্রামে সিটি কলেজে বোধহয় একটা গুপ্ত লিখেছে,
হ্যাঁ, শিবিরের কোনো একটা স্লোগানের পাশে গুপ্ত লিখেছে। তো লিখছে ভাই, অসুবিধা কি? তুমি আরও 10টা জায়গায় গুপ্ত লিখে দাও, সুপ্ত লিখে দাও, অসুবিধা কি? ওর মধ্যেই থাকো না, লেখালেখির মধ্যেই থাকো। কিন্তু সেটাকে নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি এবং সারা দেশে হ্যাঁ যেভাবে তোমরা মাঠে নেমেছো, বিশেষত শিবিরকে বলবো, এবং কালকেও দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে খুব উত্তপ্ত করা, পার্লামেন্ট উত্তপ্ত করতেছে। আমার তো মনে হয় এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে যে কোনো একটা আমি তো ইস্যুতে। একটি বিশেষণ দিলাম যে গুপ্ত, আপনি সেই সাথে আরো যুক্ত করলেন সুপ্ত, লুপ্ত। আমি আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই, সুপ্ত, লুপ্ত এই দুটি মানে বিশেষণ আপনি কেন এগুলো বললেন? কাছাকাছি শব্দ আর কি, ওই জন্য আচ্ছা। বলছি। আমি গুপ্ত না বলে আমি যদি সুপ্ত বলতাম বা শিবির এখন লুপ্ত অবস্থায় ওখানে আছে, তো অসুবিধা কি? এগুলো শব্দের চয়নের কোনো বিষয় আর কি। তা আমি অনুরোধ করব ভাই, এই ছোটোখাটো এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টকে উত্তপ্ত করা, সারা দেশে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করা, এবং আমাদের যে মূল বিষয় সেখান থেকে জনগণকে অন্যদিকে ডাইভার্ট করতে, এগুলো উচিত না। আপনারা পার্লামেন্টে আছেন, আমরা তো আশা করেছি একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট হবে, এখানে দেশীয় বিষয় নিয়ে আলোচনা হবে, জনস্বার্থে আলোচনা হবে, বৈশ্বিক বিষয়ে আলোচনা হবে। সেগুলোর দিকে আপনারা দৃষ্টিপাত না করে এখন অন্য দিকে নিয়ে, আর কয়দিন পরে দেখবেন পার্লামেন্ট তো এখন অনেক আগ্রহ করে আমরা দেখতেছি বা শুনতেছি, এরপরে মানুষ কিন্তু এদের ব্যাপারে আর খুব উৎসাহ দেখাবে না আর কি। তো সেটাও একটা ডেঞ্জারের বিষয়। আর আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে যে কোনো বিষয়, জাতীয় ইস্যু, আমরা তো একসাথে বসে কথাবার্তা বলতে পারি। উনি আহ্বান জানাইছে বিরোধী দলকে। তো সকলের তো উচিত হ্যাঁ এইসব প্রধানমন্ত্রী যেভাবে রাজনীতিটা করতে চাই বিরোধী দলকে সঙ্গে নিয়ে, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেটা তো বিরোধী দল তো দেখাচ্ছে না। সেই আচ্ছা, অবস্থা। এবার একটু ছোট করে জানতে চাই, একটি প্রশ্ন রাখি যে আপনি মাত্রই বললেন যে দেশ গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে, এই কথা কেন বললেন? না, বলছি যে আমরা তো রাজনীতি থেকে সরে যাচ্ছি। আমাদের যে অর্জন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে স্বপ্ন ছিল 54-55 বছরে, হয়তো আমরা তার ধারাবাহিকতা রক্ষা করতে পারি নাই, নানানভাবে আমরা হোঁচট খেয়েছি, তাই না? তো আমরা আর কত রক্ত দেবো? 90-তে আবার আরেকবার রক্ত দিতে হলো। তখনও আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা পরম্পরায় ক্ষমতায় এসছে তারা হয়তো সেই সঠিক কাজটা করতে পারেন। এটা বিশাল ব্যর্থতা। তো সেই ব্যর্থতার দায় নিয়ে আগামী দিনে আমরা কেন সফল হব না? আমি মনে করি এই 36 জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে একটা নতুন করে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাটাকে যেন কোনোভাবে আমরা বিনষ্ট করতে না দিই, সেখানে জি, ষড়যন্ত্র। ধন্যবাদ। পাপি আপা, এবার আপনার কাছে আসতে চাই। সংরক্ষিত নারী আসন নিয়ে প্রথমে আপনার মন্তব্য জানতে চাই। এবং অনেকে বলছে যে বিএনপি তাদের আন্দোলনের শরিক তাদের ভুলে গিয়েছে। আপনার কাছে কি একই বিষয় মনে হয় কিনা, আপনি একমত কিনা এটার সাথে? আচ্ছা, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। আর আমরা যেহেতু দল করি, দলের সিদ্ধান্ত যেটা নেয় সেটা আমরা মেনে নেব বলেই কিন্তু চুক্তিবদ্ধ হয়ে বাইরে এসে সাংবাদিক সম্মেলন তো না, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তো সেটা এখন ভালো মন্দ যাই হোক, সেটা আপনাদের যত পার্লামেন্ট অধিবেশনে যখন ওনারা অ্যাটেন্ড করবেন, তখন ওনাদের কণ্ঠস্বর, ওনাদের অবস্থান, ওনাদের হচ্ছে যে কোনো পরিবেশ ট্যাকেল দেওয়ার যে ব্যাপারগুলো পার্লামেন্টে, সেটার উপর নির্ভর করবে যে সর্বোচ্চ যোগ্যতার, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সর্বোচ্চ যোগ্য প্রার্থীদের নিয়ে ওখানে বাছাই করে দেওয়া হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি আছে। তো সর্বোচ্চ ফোরাম দেখাতে পারলে তো সঠিক ব্যাপার। আর ত্রুটি বিচ্যুতি থাকলে ওনারা যারা করেছেন তাদের পরবর্তী পর্যায়ে ত্রুটি বিচ্যুতিগুলি যাতে না হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই একটা হলো একটা। আর দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করলেন, দ্বিতীয় ব্যাপারটা কোনটা, কি প্রশ্ন করলেন? আন্দোলনের শরিকদের ভুলে গেল কিনা। আচ্ছা, এখানে আন্দোলনের শরিকের আগে তো আমি একটু দাদার কথার সাথে কিছুটা একমত আর একটু সংযোজন করতে চাই। এই যে গুপ্ত সুপ্ত আপনি কথাটা বললেন, গুপ্ত সুপ্ত এখন সময়ের দাবি বিলুপ্ত করতে হবে। যে দলে যেখানে যে অবস্থায় আছে গুপ্ত সুপ্ত, এই নিয়ে আর কোনো আপোষ নাই, এটা বিলুপ্ত করতে হবে। এটা হচ্ছে আমার দাবি, এবং আমি মনে করি মুক্তিযুদ্ধর সপক্ষ শক্তির প্রত্যেকের দাবি। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, যে নিয়োগগুলো হয়েছে এতে 80% লোক জামাতের নিয়োগপ্রাপ্ত হয়েছে। এটার কারণটা কি?
আওয়ামী লীগের নেতারা নিলামের মতো করে এক একটা পোস্টের এগেনস্টে কতগুলো করে টাকা নেবে সেটা নির্ধারণ করে দিত। তো জামাতের তো ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই, টাকা পয়সার কোনো অভাব নেই। স্বাভাবিক কারণে জামাতের লোকেরা আওয়ামী লীগের নেতাদেরকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে পয়সা দিচ্ছে, নিয়োগ পাইছে। এবং 15 বছর নিয়োগের আপনি খেয়াল করে দেখবেন 80%ই হচ্ছে এই গুপ্ত সুপ্ত জামাত। যারা ইউনূস সরকারের সময় যখন আত্মপ্রকাশটা করলো প্রশাসন থেকে, প্রশাসনের সর্বস্তরে, তখনই বোঝা গেল যে নিয়োগগুলো কখন, কোথায়, কিভাবে হয়েছে। তো দেখা গেল সব আওয়ামী লীগের আমলেই এই 15 বছর নিয়োগপ্রাপ্ত গুপ্ত সূত্ররা নিয়োগপ্রাপ্ত হলো। এটা গেল একটা। তো তাহলে এখন ধরেন আমি বিএনপি করি, আমি সাংগঠনিক দায়িত্বে আছি বিএনপির, আমার দলের কাছে আমি কমিটমেন্ট যে আমার বিএনপির একটা রিক্সা চালকও যদি দলের প্রতি আনুগত্যশীল হয়, দলের নিয়মকানুন মেনে চলো, তাহলে সেই লোকটাকেই আমার হচ্ছে, তার যদি স্যাক্রিফাইস থাকে, কন্ট্রিবিউশন থাকে, তাকে আমার প্রাধান্য দেওয়া উচিত, প্রাধান্য দিতে হবে। কিন্তু আমার সাথে একজনের বিরোধ আছে প্রতিপক্ষ সেই জেলায়, ছাত্র জীবনে আমার দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কামিয়াব করতে যেয়ে আমি আওয়ামী লীগ আর কিংবা জামাতের লোককে নিয়ে এসে যদি আমি সংগঠন অঙ্গ সংগঠনে ঢুকাই দিই, এবং যারা বিগত দিনেও দাঁড়িপাল্লা আওয়ামী লীগের ভোট করছে এবং 26 সালেও দাঁড়িপাল্লা আওয়ামী লীগের ভোট করছে, তাহলে যিনি সাংগঠনিক দায়িত্বে যারা থাকেন বিভাগীয়, তাদের এই গুপ্তদেরকে পুনর্বাসন এবং দলের এই যে এত বড় বাস, এগুলো তো সময়ের প্রয়োজন, যেগুলো বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া। কারণ গুপ্ত সুপ্ত আমি মুখে বলবো, কিন্তু গুপ্ত সুপ্তকে বাছাই করে তাদেরকে তাদের জায়গায় ফেরত দেওয়া, চিহ্নিত করে, এই কাজটা আমি করব না। তাহলে শুধুমাত্র স্লোগানের ভিতরে গুপ্ত সুপ্ত যদি থাকে, এটা হবে না। গুপ্ত সুপ্তকে বিলুপ্ত করতে হবে। কারণ দেখেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে আইনজীবী ফোরাম বলেন, তারপরে হচ্ছে আপনার যত পেশাজীবী সংগঠন, ডাক্তারদের যেটা, ইঞ্জিনিয়ারদের যেটা, তারপরে জিয়া পরিষদ, শিক্ষকদের যেটা, সব কিন্তু জামাত বিএনপি মিলে ভোট করছে। এখন জামাতের একটা কি দুইটা অংশ তারা নিছে, কিন্তু কিছু অংশ প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে আছে। এখন আপনার সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমি সেই কুমনোবৃত্তির কারণে দলকে ধ্বংস করার জন্য, আমাকে প্রতিহত করার জন্য এবং আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা গুপ্ত জামাতকে, গুপ্ত আওয়ামী লীগকে নিয়ে এসে তো আমি প্রোভাইড করতে পারি না। তাহলে গুপ্তই যদি আওয়ামী লীগকে প্রোভাইড করি, গুপ্ত জামাতকে যদি প্রোভাইড করি, তাহলে ওপেন আওয়ামী লীগের প্রোভাইডের বিষয়টা বাধা থাকবে কেন? আজকে দেখেন হাসনাত আব্দুল্লাহ থেকে সার্জিস, যে আওয়ামী লীগের যারা ভালো আছে তারা আমাদের সাথে আসতে পারে। তোমাদের সাথে যে যাবে সেটা হচ্ছে ভালো আওয়ামী লীগ, আর তোমাদের সাথে যে যাবে না সে হচ্ছে খারাপ আওয়ামী লীগ। আপনি তাহলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কারণটা কি? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ তাদের, তাহলে তুমি নিষিদ্ধ আওয়ামী লীগকে ভালো আর মন্দ বিবেচনা করছো। তাহলে এখানে নিষিদ্ধের আইনগত যৌক্তিকতাটা কি থাকছে? আওয়ামী লীগের অপকর্ম বিচার হোক, এটা বাংলাদেশের সবাই জানে, এবং ওই অপকর্ম অদূর ভবিষ্যতে কেউ যদি করতে না পারে, সেই ব্যাপারে সবাই আমরা একমত বাংলাদেশের মানুষ। তাহলে তুমি আওয়ামী লীগের কোন ব্যারোমিটারে যাচাই বাছাই করছো? তোমার দলে যেটা আওয়ামী লীগ যাবে ওটাই তাহলে একবারে পুত পবিত্র, আর তোমার দলে যেটা যাবে না সেটা হচ্ছে দোষী আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ? এইভাবে কি কোনো ব্যারোমিটার আছে মাপার? না স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে এটা নির্ধারণ করবে এনসিপি? সেটা একটা জিনিস। আপনার কথা রেশ ধরে এর মাঝে একটু একটা প্রশ্ন করতে চাই। অনেকে বলছেন আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুরকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলো, কিন্তু গত 16 বছরের যারা জেল জুলুমের শিকার হয়েছে বা ঘরবাড়ি ছেড়েছে, তাদের ঠাঁই হয়নি বিএনপিতে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এইটা বললামই তো, যে দল করতে গেলে দলের কিছু কিছু ব্যাপার থাকে, যেটা দলের জন্য যদি ভালো না হয়, কিন্তু সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এটা বসে সিদ্ধান্ত নেয়। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ নেত্রীকে যে মনোনয়ন দেওয়া হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি সবসময় খুব এক্সট্রিম দল করি, আর এক্সট্রিম জামাত বিরোধী আমি, ঠিক আছে? এই এক্সট্রিমিস্টের কারণে আমি খুব তাৎক্ষণিক রিয়াক্ট করি এবং তাৎক্ষণিক সত্য কথা বলে ফেলি। এর কারণে আমার ভক্ত যেমন আছে, আমার বিরুদ্ধ শত্রুও ঠিক তেমন আছে। আমি কোনোভাবেই চাই না যে বিএনপির ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, বিএনপির স্যাক্রিফাইসের বিনিময়ে আওয়ামী লীগ না যে কোনো দল পুনর্বাসিত হোক, বিএনপির কষ্টের বিনিময়ে গুপ্ত সুপ্ত জামাত ইসলাম, যাদের পিস কমিটির খাতায়ও নাম লেখা আছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মরা হচ্ছে আসুক, এটাও আমি চাই না। এটা আমার ব্যক্তিগত অভিমত। ধরেন
এখন এই ব্যক্তিগত অভিমত নিয়ে তো দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, দলও চলবে না। এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত অভিমত যেটা, আমি সেটাই বললাম। এই জন্য হচ্ছে কি, গুপ্ত সুপ্ত এখন সময়ের দাবি বিলুপ্ত ঘোষণা করা এবং প্রত্যেকটা দলের দায়িত্ব গুপ্ত সুপ্তকে বাহির করা। আর বাংলাদেশে রাজনীতির একটা স্পষ্ট ধারাবাহিকতা প্রত্যেককে মেনে চলা এবং আনা উচিত, এই কারণে যে এই যে চলে আসলো, আপনি যেই মহিলার কথা বললেন, তো এই যে যখন তখন আসা, যখন তখন বের হওয়া, এটাও তো কোনো সিস্টেমের ভিতর পড়ে না। আর এসেই যখন আপনি সর্বোচ্চ পোস্টটা পাবেন, এসে কোনো কিছু না করেই যখন আপনি সর্বোচ্চ পোস্টটা পাবেন, তাহলে প্রজন্মের কাছে কি হলো, যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নিজের স্বার্থের কারণে একটা দলে যাওয়া, যে ঢুকে একটা বিশাল কিছু পাওয়া যায়, আর মাটি কামড়ে পড়ে থেকে কষ্ট করে নিজের শরীরে রক্ত ঝরায়, বিন্দু বিন্দু ঘামে যে মাটিটা আমি ভিজালাম, এটার কোনো মূল্য নাই। জি, ধন্যবাদ। এতে স্যাক্রিফাইস করার তরুণ প্রজন্মের প্রবণতা কমে যাবে জি। এবং জাতিতে সুবিধাবাদী প্রজন্ম তৈরি হবে। আমার উত্তর আমি পেয়েছি। এবার মাহবুব আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। নারী আসনের মনোনয়ন কতটা বিতর্ক মুক্ত হলো সেটি শুরুতে একটু ছোট করে জানতে চাই, আরও প্রশ্ন রয়েছে আপনার কাছে। জি, দেখুন, আমি এই প্রশ্নটা আসবার আগে আমি দুটো বিষয় একটু মন্তব্য করে নেই। দাদা যেটা বললেন যে গুপ্ত সবসময় ছিল এবং আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের বিষয়টা তিনি উল্লেখ করলেন। তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স কিন্তু আদর্শ ভিত্তিক, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধ এবং এর আগেও দেশভাগ এবং বিভিন্ন সময় যখন আমাদের দেশের জাগরণের মূল জায়গাগুলো, রেনেসার মূল জায়গাগুলোতে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স ছিল। সেটা রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে সংগঠিত কিছু মানুষ যখন সামনে যেতে পারে না, তখন সেটা একটা আদর্শ ভিত্তিক একটা রাজনীতি চর্চার প্রতিফলন। আর এই গুপ্ত যারা, সেটা সম্পূর্ণ জামাত বা শিবিরের, এবং সেটা একটা মোনাফিকি রাজনীতির ছদ্মবেশ ধারণ এবং আদর্শ ভিত্তিক রাজনীতি এক নয়। গুপ্ত যেটা, বিশেষ করে এই 24-এর আন্দোলনে যারা হেলমেট বাহিনীতে যুক্ত হয়েছিল, যারা গণহত্যায় অংশগ্রহণ করেছিল কিংবা বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করেছিল, এবং যেই গণ অভ্যুত্থানটা শেষ হয়েছে তখন তারা ডাকসুর ভিপিতে গিয়ে বসে গেছে, তারা হচ্ছে গুপ্ত। যেটা আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন বিভিন্ন জনসভায় এবং বিভিন্নভাবে এসেছে। যারা বঙ্গবন্ধুর নামে বক্তৃতা দিয়েছেন এবং ছাত্রলীগ করেছেন, কিন্তু আবার 24-এর গণ অভ্যুত্থানের পরপর একদম সর্বোচ্চ বঙ্গবন্ধু বিরোধী হিসেবে আবির্ভূত হয়েছেন, এরা হচ্ছে গুপ্ত। কিন্তু আদর্শ ভিত্তিক রাজনীতির সাথে এটা সম্পর্ক নেই, যেটা ছাত্র দলের নেতারাও সামনে নিয়ে এসেছেন। তাহলে আপনি কি তাদের গুপ্ত বলবেন না বেঈমান বলবেন? আমি গুপ্তই বলবো। গুপ্ত এক জিনিস আর আন্ডারগ্রাউন্ড রাজনীতি এক জিনিস নয়। গুপ্তটাই চমৎকার। গুপ্ত মানে যেটা লুকিয়ে থাকে, মোনাফিকি। ইটস নট আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড একটা আদর্শ ভিত্তিক রাজনীতি। সেটাকে এই কথা আমি এই কারণে বললাম, কারণ 24-এর আগে তারা বঙ্গবন্ধুকে মাথায় করে রাখতো এবং 24-এর পর বঙ্গবন্ধুকে রাস্তায় নামিয়ে দিল, এই কারণেই মূলত এই কথা। সেটা হলো মোনাফিকি। সেটা মোনাফিকি এবং এটা গুপ্ত রাজনীতি। এবং শুধু বঙ্গবন্ধু না, বিভিন্ন বিষয়েই তারা নানান রকম দ্বিচারিতায় সবসময় চর্চা করে এবং এটাকে মোনাফিকি বলে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই। যেমন ধরুন, এই যে আপনারা যে আলাপগুলো করলেন, আপা এবং দাদা যে আলাপগুলো করলেন, সেখানে কিন্তু একটা বিষয় আমরা আরেকটু যুক্ত করলে ভালো হয়। সেটা হচ্ছে যে সংসদে যে গুপ্ত নিয়ে আলোচনা হচ্ছে না, বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটা আসলে একটা হাসি খুশির সংসদে পরিণত হয়েছে। কারণ হচ্ছে যে এই সংসদ কিন্তু অন্তর্ভুক্তিমূলক সংসদ নয়। আপনি যতই বলুন, আপনি আমাকে ভারতের দালাল বলতে পারেন, আওয়ামী লীগের দালালও বলতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য কথাটা আমাকে বলতেই হবে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখুন, 2014-এর সংসদের চেয়ে এই সংসদের পার্থক্যটা আসলে কী। তখন ছিল একটা পুতুল বিরোধী দল জাতীয় পার্টি। এখন পুতুল বিরোধী দল না হলেও একটু বোধহয় বৈজ্ঞানিকভাবে যে উন্নত গাড়িগুলো আছে না, ঠিক পুতুল না, কিন্তু হয়তো আরেকটু রোবট দিয়ে চালানো যায়, সেরকম বিরোধী দল। কারণ হচ্ছে যে মূল যে বিরোধী মতামত, সেটা কি আসলে স্পষ্ট হচ্ছে এই সংসদে? আপনি দেখুন যে যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেশে হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, জ্বালানি তেলের জন্যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, মানুষের অর্থনৈতিক জীবন পর্যুদস্ত, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, 16 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, সেগুলো নিয়ে কি সরকারকে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে? নাকি গাড়ি নিয়ে আলাপ, গাড়ি হবে না কেন, এবং তার উত্তরে বিরোধী দলীয় নেতা বলছেন ছোটদের কথা মানতে হবে, তাদেরকে না বলতে নেই। তো এই বিষয়গুলো আসলে কি ইঙ্গিত দেয়?
আপনি খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা করে একটা সাম্প্রদায়িক সরকার শক্তিকে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়ে গেছে, এবং সেই বিরোধী দল অনেকটা কচিকাচার আসরের মতো, যাদেরকে এলাকার মানুষ চেনে না। এলাকার মানুষ যদি চিনতই তাহলে আপনাদেরকে উপজেলা পরিষদে গিয়ে কেন সরকারি অর্থে কক্ষ বরাদ্দ করতে হচ্ছে? আপনাদেরকে চেনে না বলেই সেখানে কক্ষ বরাদ্দ করতে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মাসিক বেতনের সাথে 15,000 টাকা যুক্ত আছে, সেই 15,000 টাকা দিয়ে উপজেলা পর্যায়ে খুব ভালো অফিস ভাড়া পাওয়া যায়। আপনাকে কেন উপজেলার মধ্যে ঢুকতে হচ্ছে? আমাদের যে জুলাই সনদের অন্যতম প্রত্যয় স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় শাসনের থেকে আলাদা করা, সেটাকেই তো নষ্ট করে দেবার আরেকটা পায় তারা এটা। আপনি যখন ওখানে এমপি স্বয়ং গিয়ে উপজেলার ওখানে ঢুকে যাচ্ছেন, আপনি একটি কক্ষ বরাদ্দ করছেন, আপনি যখন ওখানে বসছেন, আপনার যখন নেতাকর্মীরা ওখানে ভিড় করছেন, উপজেলা চেয়ারম্যান তো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো অবস্থা। কাজে আপনাকে ওটাও দখল করতে হবে। আপনি খেয়াল করে দেখুন, এই যে পরিদর্শক কক্ষ, যেহেতু এমপির নামে কক্ষ বরাদ্দ দেওয়া যাবে না সাংবিধানিক বিধিবিধানের মাধ্যমে, আপনি পরিদর্শকের কক্ষ নামে কক্ষ বরাদ্দ করে সেইখানে আপনি কেন এমপিকে বসাচ্ছেন? আর হাসনাত সাহেব কি বললেন? আমাদের মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কাছে যেতে হবে। আপনি মানুষের কাছে না গিয়ে এমপি হয়ে গেছেন। আপনি এমপি হওয়ার আগে তো আপনার পরিদর্শক কক্ষ লাগলো না। তার মানে কি আপনাদেরকে এলাকার লোকে চেনে না? আপনাদেরকে চেনে না বলেই আপনাদেরকে এখন এই সরকারি সুবিধা নিতে হচ্ছে। আপনি রাজনীতির কি পাঠ, মৌলিক পাঠ কি? আপনাকে এলাকার মানুষ চিনবে, এলাকার মানুষই আপনাকে আইন প্রণেতা হিসেবে পাঠাবে। সংসদ সদস্যের কাজ কি? এলাকার গম বরাদ্দ দেওয়া? নাকি সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, নির্বাহী বিভাগকে প্রশ্নের মুখে রাখা, সকল যেই সমস্ত ক্ষমতার যেই কাঠামোগুলো সেগুলো জবাবদিহিতার আওতায় আনা? তা না করে আপনি এলাকার সমস্ত লোকজনকে আজকে কেন চিনতে চাইছেন? এই কচি কাচার রাজনীতি করে দেশকে আপনার উন্নতি করবেন না? যেই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের যেই কাঠামোটিতে বসিয়ে দিয়েছে, এখন সেটাকে আরো শক্ত ভিতে আনবার জন্য আপনাদের এখন গাড়ি দরকার, আপনাদের এখন বাড়ি দরকার, আপনাদের এখন এলাকায় যাবার দরকার। ভাই, ছেলে মানুষের একটা সীমা থাকে, সেই জায়গাটাকে আপনারা রাজনীতিটাকে ওই পর্যায়ে নিয়েন না। কারণ আপনাদের যেই পরিস্থিতিটা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা বড় রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে আপনাদেরকে আলাদা ফিডিং করে বিরোধী দলের আসনে বসানো হয়েছে। সেইটাকে আরও এভাবে যদি আপনারা প্রকাশ করে দেন, তাহলে মানুষের সামনে আপনারা হাসি ঠাট্টার পাত্রে পরিণত হবে। কাজেই আপনাদেরকে বুঝতে হবে আপনারা কোন আসনে বসে আছেন। হাসনাত আব্দুল্লাহ যখন সংসদ সদস্য হননি তখন কিন্তু বলেছেন যে তিনি সরকারি কোনো সুযোগ সুবিধা নেবেন না, আবার যখন এমপি হলেন তখন তিনি গাড়ির দাবি করছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে ঠিক একইভাবে আপনারা দেখুন, যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে আপনি ভারতীয় দালাল, আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা, আর তারা যখন ছাত্রলীগের কর্মীদেরকে এখন দলে নিচ্ছেন তখন তারা কিন্তু সহি, তারা 24-এর গণঅভ্যুত্থানের নাই। হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীদের তাদের দলে নিতে হলো? কারণ হচ্ছে সংসদে যাওয়ার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ না থাকাতে সহজেই আমরা যেতে পারলাম। এখন তো আমাদেরকে দল বড় করতে হবে। মূল দল বড় করতে হলে কোথায় আছে এত কর্মী? আওয়ামী লীগ ছাড়া। কাজে আওয়ামী লীগকে এখন আমরা, যেহেতু তারা বিপদে আছে, তাদেরকে আমরা নিয়ে নিই। আমরা তো সংসদে চলেই গেছি। আওয়ামী লীগ থাকলে যেহেতু প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হতো, এখন তো সেটা আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিলে তাদের দল ভালোভাবে সুসজ্জিতভাবে গঠিত হয়, তাহলে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কথা বললে বা দলটি নিয়ে কথা বললে কেন আপনারা দালাল হয়ে যান? এই জায়গায় আপনি দেখুন, নিরপরাধের মাপার থার্মোমিটারটা কি? যখন এনসিপি বলবে উনি নিরপরাধ, তখন তিনি নিরপরাধ। আপনি দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন বারবার বলা হলো যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনারা সেটা বিচার করুন। তা না করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কোথা থেকে স্নাইপার রাইফেলের বয়ান নিয়ে এলেন, যে এগুলো তো পুলিশ ব্যবহার করে না, অর্থাৎ কোত্থেকে এইগুলি এলো? তার মানে নানান রকম বিতর্কের মূলে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরিও চলে গেল, তাকে বদলি করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। তো অর্থাৎ আপনার নানান রকম ঢাক গুড়গুড় আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই কথা তো সত্য যে তখন মানুষের বুকে গুলি ছুটেছে এবং দায়িত্বে ছিল আওয়ামী লীগ সরকার। এটা তো অস্বীকার করার কোনো রাস্তা কারো নাই। কাজেই আপনি কেন বিচার করবেন না? আপনি বিচার কোথায় করলেন? আপনি আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের মধ্যে এটাকে যুক্ত করে দিলেন, দুটাকেই আপনি একটা শূন্যগর্ভ অবস্থায় নিয়ে গেলেন। আপনি যুদ্ধাপরাধীর বিচারটাকেও তামাশায় পরিণত করলেন এবং আওয়ামী লীগের বিচারটাকে আপনি ঝুলিয়ে দিলেন। ঝুলিয়ে দিয়ে কী করলেন? আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটা প্রীতি ম্যাচের আয়োজন করলেন, আমরা ও মামুদের নির্বাচন।
সেই আমরাও মামুদের নির্বাচনে কিছু কুচি কাচার সদস্যরা সেখানে এমপি নির্বাচিত হয়েছেন, যাদের এলাকার মানুষ চেনে না বলে এখন গাড়ি দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে। কাজেই এই যে পরিস্থিতি, সেখান থেকে আসলে বুঝতে হবে যে যেটা হয়ে গেছে সেই জায়গার থেকে ফেরত যাবার তো কোনো রাস্তা নাই। যার যার দায়িত্ব তাকে তাকে পালন করতে হবে। আপনারা আপনাদের বিরোধিতার জায়গা থেকে শুধুমাত্র যদি এই ধরনের তামসা করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ফ্রিডম পার্টি এবং জাতীয় পার্টিতে পরিণত হবেন। সরকারি আনুকূল্যে কখনো বিরোধী দল নিজের পায়ে দাঁড়াতে পারে না। এটা একটা আপ্তবাক্য, এটা সত্য কথা, চিরকালীন সত্য। যদি তাই হতো তাহলে ফ্রিডম পার্টি বড় পার্টি হিসেবে দাঁড়া হতো। আপনাদের মনে পড়ে 80 দশকে ফ্রিডম পার্টিকে সংসদে বসানো হয়েছিল, কোথায় সেই ফ্রিডম পার্টি? আপনাদের মনে পড়ে জাতীয় পার্টিকে 3 টার্ম প্রধান বিরোধী দলে পরিণত করা হয়েছিল, আওয়ামী লীগ সেটা পরিণত করেছিল, কোথায় সেই জাতীয় পার্টি? মানুষ তাকে লাল কার্ড দিয়েছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সেই ইতিহাস মনে থাকতো, আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসতে দিত তারা, জনগণই তাদেরকে লাল কার্ড দেখাতো। কিন্তু সেই সুযোগ না দিয়ে মজলুমে পরিণত করে মানুষের সহানুভূতি আওয়ামী লীগের দিকে নিয়ে চলে যাচ্ছে। কাজেই আপনি কিন্তু সবসময় মানুষের সহানুভূতি মজলুমের দিকে যায়। আপনাকে সেই জায়গাতে, আপনি যখন জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাতকে মজলুমে পরিণত করেছিল, মানুষের জামাত যতই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা পাক, মানুষের সহানুভূতিও পেয়েছে, যেহেতু তাদেরকে নিষিদ্ধ করেছিল 3 আগস্ট নিষিদ্ধ, বা 2 আগস্ট যাওয়ার 2-3 দিন আগে। এটার কোনো প্রয়োজন ছিল না। নিষিদ্ধ যে কোনো কিছুর প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি থাকে। আপনার এই বিষয়ে দেখতে হবে কার কি দায়িত্ব, আপনাকে তৈরি হতে হবে, প্রস্তুত নিয়ে আপনাকে রাজনীতিতে আসতে হবে। এখন আপনি দেখুন যে এই যে উপজেলার যে পরিস্থিতি, এই উপজেলার ব্যাপারে সরকারকে অবশ্যই আরও ভাবনা চিন্তা করতে হবে। এইভাবে স্থানীয় যে সরকার বা স্থানীয় শাসন ক্ষমতাকে কুক্ষিগত করাটা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। আপনাকে এই ধরনের 70,000 টাকার গাড়ি, আপনি দেখুন চালাকি আর কাকে বলে। এর আগে যখন করমুক্ত গাড়ির ব্যাপার ছিল, সেই গাড়ি কিন্তু পুরোটা সরকার কিনে দিত না, যার যার টাকা দিয়ে কিনে সে করমুক্ত পেত। আর এখনকার দাবি হচ্ছে পুরো গাড়ি কিনে দিতে হবে সরকারকে। হ্যাঁ, ড্রাইভার তেল সব পুরো গাড়ি কিনে দিতে হবে, প্লাস 70,000 টাকা বলতে, তাহলে আর 70,000 টাকা লাগবে না। তার মানে আপনি তো পুরো বিরোধী দলীয় নেতা কিন্তু তাদের সাথে একমত হয়েছেন, বলেছেন ছোটদের দাবিতে হ্যাঁ বলতে হয়। সেটাই তো বললাম যে এটাই তো আমোদ আহ্লাদের সংসদে পরিণত হয়েছে, আবদারের সংসদে পরিণত হয়েছে। আপনার তারা ছোটরা চাইবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার 2 দিনের কুসুম কুসুম আন্দোলনে ঠান্ডা পানি খাওয়ায় সেটা করে দেবে। এখন গাড়ি চাচ্ছে, 2 দিন পরে বলবে উপজেলা পরিষদে তো আমরা কক্ষই পেয়ে গেছি, এখন উপজেলা পরিষদে আমাদের একটা বাড়ি বানিয়ে দিতে প্রত্যেকটা উপজেলায়। তার মানে আপনি এখান থেকে গিয়ে আপনাকে মানে কেন্দ্র থেকে আপনাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে নেতা হিসেবে, আপনি তৃণমূল থেকে আসেননি, এই সত্য আপনারা স্বীকার করে ফেলছেন। কাজেই ওই রাজাকে, ওই যে উলঙ্গ রাজাকে, আর রাজা তোমার পোশাক কোথায় আর বললেন না। আপনারা নিজেদেরকে আর ওই রকম উলঙ্গ রাজায় পরিণত দয়া করে করবেন না। আপনারা নিজেরা নিজেদের জায়গাটিকে ঠিক রেখে আপনারা যা আপনাদের দায়িত্ব সেই জায়গায় আপনাদের নিজেদেরকে প্রস্তুত করুন। জি, এবার একটু জনাব সুব্রতর কাছে আসতে চাই। এই যে আলোচনা তো আমরা করছিলাম সংসদ সদস্যদের গাড়ি পাওয়া নিয়ে বা গাড়ির বরাদ্দ নিয়ে কথা বলছিলাম। আমরা তো জানি যে আসলে প্রত্যেক সংসদ সদস্যই প্রতি মাসে 70,000 টাকা করে পান যাতায়াত বাবদ। তো সংসদ সদস্যদের বছরে ভ্রমণ ভাতা প্রতি মাসে এই গাড়ির 70,000 প্রতি মাসে টাকা সম্ভবত পান আমাদের যাতায়াত খরচ বাবদ বছরে। তখন যেহেতু আপনারা আবার গাড়ি, ওই যে ট্যাক্স মুক্ত গাড়ির ওইটা একটা ব্যাপার আছে হয়তো, কিন্তু আমরা দেখি 15,000 টাকা হচ্ছে অফিস খরচ, 70,000 টাকা এরকম আরো এই ধরনের সোনালী ব্যাংকের কর্মকর্তারাই কিন্তু 33,000 টাকা পান প্রতি মাসে। সেখানে একজন সংসদ সদস্য প্রতি মাসে 70,000 টাকা যাতায়াত খরচ বাবদ পান। তো এই তবুও সংসদ সদস্যদের গাড়ি কেনার ব্যবস্থা করার যে দাবি জানিয়েছেন, যেটি একটু আগেই বলছিলাম হাসনাত আব্দুল্লাহ দাবি জানিয়েছেন, সেখানে জামায়াত নেতা শফিকুর রহমান কিন্তু আবার সম্মতি দিয়েছেন, বলেছেন ছোটদের আবদারে হ্যাঁ বলতে হয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম। তাহলে জানতে চাই তারা কি আসলেই ছোট? আরে এগুলো তো দ্বিচারিতা। নির্বাচনের সময় আপনারা জনগণের সামনে কমিটমেন্ট করেন নাই? সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফার 1 দফা ছিল যে এরা গাড়ি নেবে না, প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না। আর বিএনপি তো বলেছে, কিন্তু তারা তো দাবি বলছে না, তারা এটাকে আবদার বলছে। আবদারের কোনো জায়গা নেই এখানে। রাষ্ট্রের সাথে আবার কিসের আবদার? কিসের? রাষ্ট্রকে তো সেবা মানে কি? আমরা কি রাষ্ট্রের কোষাগার থেকে সেবা নেব না আমরা নিজেরা
সেবা দেব। দেশপ্রেম তো সেটা যে আমরা রাষ্ট্রকে দেব, রাষ্ট্রের থেকে কেন আমি চাইবো বা আমি আবদার করব, এটার কোনো সুযোগ নেই। এটা রাজনীতি না, এটা অপরাজনীতি। আমরা সারা জীবন দেখেছি শস্য দ্বারা রাজনীতি হচ্ছে, রাষ্ট্রকে দিতে হবে, জনগণকে দিতে হবে। আমি কি পাবো, কি পেলাম, কি পথ, কোথায় আমার অবস্থান, এগুলো দিয়ে কিন্তু দেশপ্রেমিক হওয়া যায় না। তো আমি বলবো যে এখন এই পার্লামেন্টের মধ্যে যেসব আলোচনা হচ্ছে, হ্যাঁ, ওটা তো আজিজ ভাই বললো যে পার্লামেন্টের প্রতি মানুষের আগ্রহ চলে যাচ্ছে, এবং এখানে যেসব তর্ক বিতর্ক হচ্ছে এগুলো অনেকটা, আমি আগেও বলেছি, এগুলো ছেলে খেলা আর কি। তো আমরা এই 2-3 মাসের মধ্যে পার্লামেন্টটাকে এত হেয় প্রতিপন্ন করার এই অবস্থান, জনগণ তো এই ম্যান্ডেট দেয় নাই। জনগণ আপনাদেরকে পাঠিয়েছে আইন প্রণেতা, তাই না? দেশের স্বার্থে, জনস্বার্থে কোন আইনগুলো প্রয়োজন, সেগুলো মডিফিকেশান, সংশোধন, হ্যাঁ, বিশ্লেষণ, এগুলো আলোচনা করেন, সংবিধান নিয়ে আলোচনা করেন, অসুবিধা তো নাই। সেগুলো না করে এখন আমাদের এমপি সাহেবরা প্রথমেই উঠে যার যার এলাকার দাবি। কালকে একজন দেখলাম ঢাকা 12, হ্যাঁ, তিনি নিজের এলাকার এইসব চাহিদা পূরণের জন্য পার্লামেন্টে আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, এইটা তো আইন প্রণেতাদের দায়িত্ব না, এটার জন্য তো স্থানীয় সরকার আছে, আমাদের মেয়র সাহেবরা আছে যার যার এলাকায়। হ্যাঁ, তো সেগুলোর থেকে আমাদের বিচ্যুতি করছে, আমরা তো বেরোতে পারছি না আর কি। আমরা অতীতেও যা করেছি এখনো সেই ধারায় দেশটা পরিচালনা করব। আমি তো মনে করি যে বিএনপিকে সহযোগিতা করা উচিত, যে রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্র সংস্কার, যেগুলো আমরা বহুদিন ধরে বল, বিএনপি তো এক ধাপ এগিয়ে আছে, তাই না? তারা তো 3 বছর আগেই 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের বিষয়ে, তারপর তাদের ইশতেহারও আছে। সেগুলোর দিকে আমরা মনোযোগ দিই না কেন? আমি তো বলি যে আওয়ামী লীগ দিন বদলের কর্মসূচি দিয়ে 2008-এ মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা তখনও বক্তৃতাগুলো দিয়েছি যে আপনারা পাতা উল্টান, আজকে কী হলো, কালকে কী হলো। আপনার যে কমিটমেন্ট দিন বদলের কর্মসূচি, সেগুলো তো হয়নি, আপনারা নিজেদের দিন বদল করেছেন, তাই না? তা এখন এই সরকারকে আমরা সেই জায়গায় ঠেলে দিতে চাইবো না। আমরা চাইবো এই সরকারের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন হবে, রাষ্ট্র সংস্কার হবে, এবং যে সমস্ত আপনি এই যে আমাদের জুলাই সনদ, সেটা নিয়েও তো মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদের যে কমিটমেন্ট আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আরো একটু প্রশ্ন রাখি, প্রশ্ন রাখার আগে একটু কিছু তথ্য দেই আপনাকে। ঢাকা শহর কিন্তু এখন লাশের শহরে পরিণত হচ্ছে। আমি যদি একটু বলি, চলতি মাসের প্রথম 15 দিনে অন্তত 16টি হত্যাকাণ্ড ঘটেছে, এবং গত জানুয়ারি থেকে মার্চ মাসে ঢাকায় মোট 107টি খুনের ঘটনা ঘটেছে। এবং মাসভিত্তিক হিসাবে যদি বলি, মার্চে 33টি, ফেব্রুয়ারিতে 38টি এবং জানুয়ারিতে 36টি হত্যাকাণ্ড ঘটেছে। এই পরিসংখ্যানে আপনি কতটা উদ্বিগ্ন সেটি জানতে না, চাই। উদ্বিগ্ন কি, আপনি তো কক্সবাজারে দেখেন না একজন সাধুকে কিভাবে পিটে মেরে ফেললো। হ্যাঁ, এগুলো তো ভয়াবহ। আবার তো মাজারের উপর আক্রমণ হলো। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেছিলেন 0 টলারেন্স, তো আমরা সেটা দেখতে চাই। উনি অবশ্য বলতে যে আমাদের পুলিশের আভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা আছে, আমরা সেটাকে ঢেলে সাজাচ্ছি, এবং সেটা কিছু আমরা দেখতেও পাচ্ছি। তো দেখা যাক, আমরা অন্তত আরো মাস 2 অপেক্ষা করে দেখি। তার মানে কি ঢেলে না সাজানো পর্যন্ত কি এভাবে লাশ পড়তেই উনি থাকবে? সেটাই বলেছেন। উনি বলছেন যে আমাদের অনেক প্রবলেম আছে পুলিশ প্রশাসনে, আমরা এটাকে সংস্কারে হাত দিয়েছি, তারা বললো আর কি। দেখা যাক, আমি আশাবাদী যে একেবারে এটাকে যেভাবে আপনি উপস্থাপন করেছেন ঘটনাগুলো, তো আমাদের আগে ছিল কি সরকার অস্বীকার করতো কোনো একটা ঘটনা, আপনি যখন বলতেন বা মিডিয়াতে আসতো, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে কি এখন সরকার স্বীকার করে আপনাকে তাদের পাশে যেতে হবে, মানুষকে আশ্বস্ত করতে হবে। রাষ্ট্রের কাছে তো মানুষ নিরাপদ, পুলিশের কাছে মানুষ নিরাপদ। সেই অবস্থায় কেন আমরা ফিরে যাব না? বিচার বিভাগে গেলে মানুষ যেন ন্যায় বিচার পায়। অতীতে হয় নাই বলে এখন হবে না, এটা তো হইতে পারে না। আমরা কমিটেড ন্যায় বিচার মানুষকে দেওয়া। সুতরাং এই সব জায়গাগুলো রিফর্ম দরকার। এ ব্যাপারে আমি আশা করব যে বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী মনোযোগী হবেন, এবং দ্রুততম সময়ে মনোযোগী হতে হবে। তা নাহলে কিন্তু আবার হাতছাড়া হয়ে যাবে জিনিসগুলো। জি, ধন্যবাদ। পাপি আপা, আপনার কাছে আসি। শুরুতে আগে একটা প্রশ্ন করি যে আমরা বিভিন্ন সময়ের আগে তো দেখেছি যখন দল গঠন হতো বা মনোনয়ন দেওয়া হতো, তখন তারকাদের একটা হিড়িক থাকতো। হ্যাঁ, আমরা দেখেছি যে অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা এবং ক্রিকেটাররাও থাকতেন। এবার কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ, কারণ যে যেই পেশায় থাকবে তার পেশাতে তো আসলে কন্ট্রিবিউশন, একটা আন্দোলনকামী গান করলাম, সেই গানের সুবাদে এসে
ওই সবার যদি লক্ষ্য থাকে আমি এমপি হব, তো এটা এমপি জায়গাটা আসলে খেলে হয়ে যাচ্ছে। ফুটবল তারকা বলছে আমি এমপি হব, ক্রিকেটারও বলছে আমি এমপি হব, গায়িকাও বলছে আমি এমপি হব, নাট্যকর্মীও বলছে আমি এমপি হব। তাহলে রাজনীতি যারা করে তাদের এমপিত্ব ছেড়ে দেওয়া উচিত। এবং এইটা যে রাজনৈতিক, এমনকি হিরো আলমও কিন্তু বলেন উনি এমপি আমি এমপি হব। এই জন্য হয় কি, যারা রাজনীতি করে তাদের প্রাপ্য যেটা প্রাপ্তির জায়গাটা কমে যাচ্ছে, আর ওই সুবিধাভোগীরা এসে হুটহাট করে বিভিন্ন নেগোসিয়েশন করে তারা ওই জায়গাগুলো দখল করছে। এতে একটা রাজনৈতিক বিমুখ পরিবেশ তৈরি হচ্ছে এবং ত্যাগ করার প্রবণতা কমে যাচ্ছে। ত্যাগ করে যে কিছু পাওয়া যায় না, কন্ট্রিবিউশন থাকলেও তাতে যে কোনো লাভ নাই, এবং সম্মুখ সারি যোদ্ধা হওয়ার পরও স্বীকৃতি পাওয়া যায় না, এটাই প্রতিষ্ঠিত হবে। এবং যেটা তরুণ প্রজন্মের জন্য, আগামী বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ পরিস্থিতির দিকেই কিন্তু যাবে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই যে গুপ্ত সুপ্ত পরিকল্পিতভাবে সুবিধা নেওয়ার জন্য নিজের যে চেহারা লেবাস, এটা ছদ্মবেশ ধারণ করে যখন একটা দলের ভিতরে সুবিধা নেওয়া এবং তাদের কার্যক্রমটা তার দলের কাছে ইনফরমেশনটা পাস করাটা, এবং যেই দলের ভিতর ছদ্মবেশে আছে সেইখানে তাদের মনোবৃত্তিটা প্রমোট করা, ভুল ইনফরমেশন দিয়ে যেখানে আছি তাকে মিসগাইডেড করা আর তার দলের স্বার্থ হাসিল করা, এটাই হচ্ছে গুপ্ত জামাত ইসলামের কাজ। এটা গোলাম আজমের সময় থেকেই, এদের কোনো সংস্কার রাজনৈতিক দলের কিন্তু নাই। এরা গোলাম আজমের সময় থেকে গুপ্ত 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 অবস্থায় কিন্তু এরা থাকছে, এবং গুপ্তটাই আমার মনে হয় তাদের সাংগঠনের গঠনতন্ত্রে অলিখিত একটা পলিসি। তো এই গুপ্ত অবস্থা জামাত ইসলামকে আমি প্রকাশ্যে বলতে চাই, নিজের যা যেখানে আছে বের করেন, হ্যাডম যদি থাকে। এই গুপ্ত সুপ্ত থেকে প্রত্যেকটা দলের ভিতরে সুবিধাভোগী নিয়ে ওই বড় বড় কথা বলে রাজনৈতিক মাঠে স্ট্যান্ডবাজি করা যায়, কিন্তু আপনাদের চরিত্রটা ওই জন্ম থেকেই কিন্তু অদ্যাবধি মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। এই জন্য গুপ্তগুলোকে বাইর করে নেওয়া দরকার, আর সব দলেরই হটাও গুপ্ত, বাঁচাও দল, এই স্লোগানটা দেওয়া উচিত। এখন এখানে দেখেন বিরোধী দল, এরা পার্লামেন্টে গণভোট আর জুলাই সনদ আর গণভোট। তো জুলাই সনদে বিএনপি সবার আগে স্বাক্ষর করছে, নোট অফ ডিসেন্ট দিয়ে স্বাক্ষর করছে, চিটিং করে ইউনুস গভর্নমেন্ট একটা চিটিং করে নোট অফ ডিসেন্টগুলোকে বাদ দিয়ে একটা জুলাই সনদ সামনে আনছে। তারা বলে বিএনপি এটা করলো না, ওটা করলো। বেসরকারি বিলের একটা ধার্য দিন থাকে পার্লামেন্টে, তো বেসরকারিভাবে তো বিল উপস্থাপন করা যায়। আমি সরকারের সমস্ত অর্ডিন্যান্স পাশ করতে হবে এরকম কোনো ধারাবাহিকতা বিধান কিন্তু নাই। আমি পরবর্তী পর্যায়ে এটা একটা নিখুঁত বিল আকারেও কিন্তু সরকার সংসদে উপস্থাপন করতে পারে। আবার বেসরকারি বিলের দিনেও বিরোধী দলের কিন্তু একটা সুযোগ থাকে যে বেসরকারিভাবে তারা বিল উপস্থাপন করতে পারে। জামাত ইসলামের এমপিদের বুদ্ধি দেখেন এবং তাদের কোয়ালিটিটা আপনাকে দেখতে হবে। তারা যেহেতু সমঝোতা করে ইউনুস সরকারের সাথে সিটগুলো নিয়েছে ভাইস ভার্সা করে, শিল্পভিত্তিক কৃষিভিত্তিক শিল্প বিসিক নগরী নতুন করে তৈরি করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের এমপি বলছে, এখন ধরেন চাঁপাইনবাবগঞ্জে যে বিসিক আছে এখানে রাইস মিল আছে, তো রাইস মিল কি, চালটা তো কৃষিভিত্তিক। এখানে আলুর কোল্ড স্টোরেজ আছে, তো আলুটা কি কৃষিভিত্তিক। এখানে প্রাণ কোম্পানির কোম্পানি আছে, তাহলে কি ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো জুস এটা তৈরি করার একটা বিষয় থাকলো। তো তাহলে নতুন করে কি বিসিক আপনি চাচ্ছেন কৃষিভিত্তিক? সবই তো কৃষির শিল্প চাঁপাইনবাবগঞ্জে যেটা আছে। এখন আবার জামাত ইসলামের আমির বলছে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে পার্লামেন্ট চলছে, মিনিটে এত টাকা খরচ হয়, এখানে আমরা ফাজলামি করতে আসিনি। ফাজলামিটা করছে কে? ফাজলামিটা ওনারাই করছে। আজকে উপজেলা পরিষদে এমপির অফিস দেওয়া মানে কি জানেন? টোটাল উপজেলা পরিষদের ইওনো, থানা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওই উপজেলা সমাজসেবা কর্মকর্তা যাদের অফিস থাকে প্রত্যেকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং স্থবির করা। একটা এমপি ক্যান্ডিডেট বাসা উঠানে বৈঠকখানায় তাকে যারা ভোট দিছে তাদের বসানোর জায়গায় যদি না থাকে, বসানোর মনোবৃত্তি যদি না থাকে, একটা খটখটা বিস্কুট আর এক কাপ চা খাওয়ানোর মানসিকতায় যদি না থাকে, রাষ্ট্রের সুবিধা নিয়ে লোক বসাবে, মানুষ বসানোর জায়গা রাষ্ট্রকে দিতে হবে, তাহলে কোন বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্নারা দেখতো? আমি তো সেই বাংলাদেশের চিত্রই আমি দেখছি। তাহলে নতুন বন্দোবস্তটা কোথায়?
সে তো পুরাতন বন্দোবস্তেই তারা আছে। আপা, আপনি যেহেতু জামায়াত ইস্যুতে কথা বলছিলেন, আপনাকে একটু জানাই যে জামায়াত নেতা এটিএম আজহার বলেছেন আওয়ামী লীগকে সরাতে 16 বছর লেগেছে, আপনাদের সরাতে 16 দিনও লাগবে না। আপনার কি মনে হয় যে তারা এতই শক্তিশালী যে 16 দিনও লাগবে না নতুন সরকারকে হঠাৎ? দেখেন, বিএনপি নির্বাচিত ইলেকশন আসার আগে তাদের কথা হচ্ছে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে, আপনি খেয়াল করে দেখেন। তারপরে নির্বাচনের আগেই তারা বলছে যে একদল খাইছে আর একদল খাইতে আসতেছে। তাহলে এই যে আগাম ভবিষ্যৎবাণীগুলি তারা যে করতেছে, তাহলে ইউনূস সরকারের সাথে তাদের কমিটমেন্টটা কিরকম? এবং তারা তো নির্বাচনই চাচ্ছিল না, কারণ তারা তো ক্ষমতাতেই ছিল। এবং ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একটা লোক হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এই যুদ্ধ অপরাধী, এই স্বাধীনতা বিরোধী একটা শক্তিকে বাংলাদেশের পার্লামেন্টে প্রথম বিরোধী দল করার একটা অংশ তৈরি করে সে দিয়ে গেল। এবং এটা জাতির জন্য একটা কলঙ্কজনক। এবং এই যে সুবিধাটা দিয়ে গেল, কারণটা কি? ওনারা হচ্ছেন তার নিয়োগকর্তা। তার বক্তব্যে আমরা দেখেছি যে আমার নিয়োগকর্তা ওনারা, মানে জামাত ইসলামরা। তারপরে কি বলেছে? দল গঠন করার আগেই বলছে বাংলাদেশে একটা নতুন দল আসবে। তাহলে কি পূর্ব পরিকল্পিত ইউনূস সরকারের আশা? এবং ইউনূস সরকার 1.5 বছরে যা করছে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত মাফিকই কার্যকর করছে। তারপরে সে বলছে কি এই তরুণদের ভিতরে এমপি মন্ত্রী হবে। তাহলে এমপি এবং মন্ত্রী বানানোর ক্ষেত্রে তার যে কূটকৌশল এবং একটা সেট আপ জামাতে ইসলামের সিটগুলোতে উনি করেছেন, যারা 10টা সিট পায় না তাদেরকে 72টা সিট দেয়ার। ওরা তো ইউনূস সরকারের পা ধুয়ে পানি খাবে না তো কি খাবে? এবং আপনি দেখেছেন ইউনূস সরকার আসার পর ওয়াজ মাহফিলে জামাতের নেতারা ওলি আইসে 10 বছর থাকলেও কোনো সমস্যা নাই। আরে স্বয়ং মনে হচ্ছে আল্লাহ নেবে এসেছে, নবী রাসূল নেবে এসেছে। এই যে ওয়াজের ভিতরে আমি জানতে চাই, আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটির আসলে উত্তর চাই যে জামায়াত কি এতটাই শক্তিশালী যে 16 দিনে নতুন সরকারকে নামিয়ে ফেলতে পারবে? শুনেন, এই তো এটা আমি বলি, জামাত সবসময় একটু বড় বড় কথা বলে অভ্যস্ত। এরা তো যখন তখনই আমাদেরকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এই মাটিতে আমাদের জন্ম, এই মাটিতে আমাদের রক্ত, এই মাটিতে আমাদের ঘাম, এই মাটিতে আমাদের মুক্তিযুদ্ধ, একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এই কথা বলার আগে জনগণ ওদেরকে তো কোনোদিনই বিরোধী দল হিসেবেও প্রতিষ্ঠিত করেনি। ইউনূস সরকার প্রতিষ্ঠিত করেছে। আজকে এত বড় বড় কথাগুলো যে বলছে, এই মাটি কামড়ে বাংলাদেশের কোনো লোক যাবে না। ওই যারা বলছে তারাই দেখবেন একদিন ওই শিকড় থেকে উকড়ে ফেলে দিবে বাংলাদেশের মানুষ ভূমধ্য সাগরে। জি, ধন্যবাদ। আবার জনাব মাহবুব আজিজ, আপনার কাছে আসি। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি স্বাক্ষরিত করেছে তা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনম মোহাম্মদ। তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী অন্তর্বর্তী সরকারের বিচারও চেয়েছেন। আপনি কি তার সাথে একমত কিনা? আপনি কি বিচার চান কিনা অন্তর্বর্তী সরকারের? দেখুন, যে এই কথাটা তো নানান জায়গা থেকে অনেকবারই বলা হচ্ছে যে আওয়ামী লীগের লুটপাট সম্পর্কে আমরা অবগত, বিভিন্নভাবে সামনে এসেছে, দুর্নীতি, লুণ্ঠন ইত্যাদি এসছে, শ্বেতপত্র প্রকাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরপরই ডক্টর ইফতেখারুজ্জামানকে প্রধান করে একটি অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটিও তৈরি করা হয়েছিল, সেটা রিপোর্টও জমা পড়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে কোনো শ্বেতপত্র কিন্তু প্রকাশিত হলো না। এটা বারবার বলবার পরও সংসদে সরকারি এবং বিরোধী দল এই ব্যাপারে কিন্তু একেবারে কোনো কথা বলছে না। বিশেষ করে বিরোধী দল, তাদের এত দাবি দাওয়া, তারা 16 দিনের মধ্যে নাকি বিএনপি সরকার ফেলে দিবে, কিন্তু এই 18 মাস সরকার নিয়ে তাদের একটি শব্দও নাই। কারণটা কি? কারণ কৃতজ্ঞতা। কারণ যেই কৃতজ্ঞতা বোধ তারা করছেন যে তাদেরকে তো এইভাবে বিরোধী দলের আসনে তারা বসিয়ে দিয়ে গেছেন, কিন্তু কৃতজ্ঞতা বোধ কিন্তু আসলে রাজনীতিতে বেশি দিন চলে না। তাদেরকে অবশ্যই এই নিজেদের সামনে দাঁড়াতে হবে যে আমরা এটা কি করছি। হামের টিকা না দেওয়াতে আপনার শিশুরা মারা যাচ্ছে, এবং এইখানে এই 250 শিশুর মৃত্যুর কোনো দায় নিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের। স্বাস্থ্য উপদেষ্টা কাকে বানানো হয়েছিল? তার কি অভিজ্ঞতা ছিল স্বাস্থ্যের? আপনি সেদিন পত্রিকায় দেখলাম যে 11টি রোগের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিরও 12টা বাজিয়ে দিয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো কোনো রকম তাদের দায়িত্ব থাকবে না। তারা তো সিভিল সোসাইটির জ্ঞানীগুণী মানুষ, এবং এই জ্ঞানীগুণী মানুষরা 1/11-এর যে অর্ধসমাপ্ত একটি স্বপ্ন ছিল যে বিরাজনীতিকরণ, আপনার জুলাই সনদের মধ্যে একটা অন্যতম প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে যে প্রধান যে দুটি দল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আপনার পায়ে শেকল বাঁধার নানান রকম কাণ্ড কারখানা তারা করেছে। এবং এইটারই ধারাবাহিকতা যে আমরা একটি বিরাজনীতিকরণ যেহেতু
করতে পারলাম না, মোটামুটি একটা দ্বিধারা রাজনীতি দিয়ে যায়, সেটা হলো বিএনপি ও জামাত। সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি তারা নিশ্চিত করে যাবার চেষ্টা করলো। এখন আপনি দেখুন যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কেন আলাপ হবে না সংসদে? আমরা তো একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, সেইটার আলাপের কোনো জায়গা থাকবে না, এবং সেটা বিরোধী দলও নিরুচ্চার, সরকারও এই ব্যাপারে একদম ঠোঁটে কুলু পেটে বসে আছে। আপনি আজকে যেই খুনের তালিকাটি আপনি দিলেন, এই খুন নিয়ে কি কোনো আলাপ হচ্ছে সংসদে? বলা হচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারও বলে গিয়েছিল যে পুলিশ এখানে কাজ করে না, নিষ্ক্রিয়। তো একটা তো আপনাদের দায়িত্ব আপনারা আছেন, আপনাদের অবশ্যই খুব দ্রুত গতিতে কিছু কাজ করা দরকার সরকারের পক্ষ থেকে। সরকারের এই নিষ্ক্রিয়তা কিন্তু নানানভাবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে আরও বলিয়ান করে তুলবে। আপনারা অবশ্যই সরকার অনলাইন কার্যক্রমটাকে দ্রুত আরও বিভিন্ন সুবিধার মাধ্যমে মানুষের সামনে নিয়ে আসুন। যারাই যখন বিপদগ্রস্ত তারা যেন অনলাইনে যোগাযোগ করতে পারে পুলিশের সাথে। একটা হটলাইন কার্যক্রম চালাতে খুব বেশি কিছু লাগে না। আপনার হয়তো অনেক ধরনের কাজ আপনারা করছেন, নানান রকম অর্থনৈতিক কাজ, যেখানে অনেক টাকা পয়সার ব্যাপার আছে। আমরা ফ্যামিলি কার্ডের কথা শুনছি, কৃষক কার্ডের কথা শুনছি, কিন্তু মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে যদি আমি কোথাও আক্রান্ত হই, আমি একটা ফোন করতে চাই, সেই ফোনের মাধ্যমে আপনি হটলাইনে, সেখানে আমার আত্মীয় স্বজনের কাছে খবরটা যেতে পারে। একটা তাৎক্ষণিক একটা কার্যক্রম যদি আসে, আপনি পুলিশ প্রশাসনের জন্য হটলাইন সিস্টেম চালু করুন। অনলাইন কার্যক্রমে কতগুলো আপনার যেই 999 সেবাটি আছে, সেটা আসলে নামকা ওয়াস্তে এটাকে আরও বড় করে তোলা এবং একটা কার্যক্রম সামনে আনা। আপনি এই যে জ্বালানি তেলের জন্য মানুষের ঘন্টার পর ঘন্টা যে গালিগালাজটা মানুষ করছে, আপনি তাদের পাশে দাঁড়ান। কিভাবে আপনি সরকার তাদের পাশে দাঁড়াবেন? আপনার বারবার বলা হচ্ছে জোর সংখ্যার গাড়িকে একদিন তেল দেন, পরের দিন আপনি বেজোর সংখ্যার গাড়ির দেন। এইভাবে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুরে, নেপালে আপনি যে দেখবেন যে গাড়ির জন্য কোনো তেল নাই। নেপাল পারলে আমরা পারবো না কেন? আপনারা কেন এই কথাটি অ্যাড্রেস করছেন না? কারণ জ্বালানি তেলের সংকট সরকার তৈরি করেনি, আপনার সমাধান সরকারকে করতে হবে। আপনি জোর একদিন দেন, বেজোর আরেক দিন দেন। আপনি কিছু কিছু পেট্রোল পাম্পে শুধু মোটরসাইকেল দেন, তাহলে বাইক আপনার কম হয়ে যাচ্ছে। আরেক কিছু কিছু পেট্রোল পাম্পে শুধু গাড়ি দেন, এবং এইভাবে করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনি দেখুন যে ডিজেল মজুত করেছে, সেখানে গিয়ে একটা শিশু পড়ে নিহত হয়েছে। কাজে আপনি তো অসাধু ব্যবসায়ীদের আপনি আটকাতে পারবেন না। যেখানেই আপনার মধু, সেখানেই আপনার মৌমাছি দৌড়ে যাবে। ব্যবসায়ীদের ব্যাপারগুলো এরকমই। কাজেই সরকারকে আপনার এই ব্যবস্থাগুলো করতে হবে, এবং করে আপনি ঘোষণা দেন। আপনি টেলিভিশনে, আপনার বিভিন্ন গণমাধ্যমে আপনি পেট্রোল পাম্পের বর্ণনা দিয়ে দেন যে ঢাকায় এখানে জোর সংখ্যার গাড়ি আপনি তেল পাবেন, এখানে বেজোর সংখ্যার গাড়ি পাবে, আর ওখানে আপনার মোটর বাইক পাবে। আপনার মোটর বাইকের জন্য সুনির্দিষ্ট করে দেন আপনার 2, 4, 5টি পেট্রোল পাম্প। আপনি দেখবেন 2 দিনের মধ্যে আপনার এই ব্যাপারগুলো কমে আসবে। আপনি ঢাকার বাইরে যেগুলো হচ্ছে, সেগুলো তো আপনি এই ব্যবস্থাগুলো করুন। আপনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি অনলাইনটাকে জোরদার করুন। আপনি কিছু জনবান্ধব সমস্যার সমাধান করবার ব্যবস্থা করুন, এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিন। তাদেরকে নিয়ে একটি অর্থনৈতিক কমিটি তৈরি করা হচ্ছে 36 জনের। সেরকম বিভিন্ন জায়গায় এত বড় কমিটি না, ছোট কমিটি করে আশুষ ব্যবস্থা 2 দিনের 3 দিনের মধ্যে আপনি সমস্যার সমাধান খুঁজুন। মানুষের এই সমস্যাগুলো খুব কঠিন না। নেপাল পারলে বাংলাদেশ পারবে না কেন? এই বিজয়ী সরকার 2/3 ভোট নিয়ে এসেছে। আপনারা এই আহ্লাদের জায়গা থেকে বেরিয়ে আসুন, এই ছোটদের গাড়ি বিলাস থেকে বেরিয়ে আসুন, মানুষের পাশে থাকুন, তাহলেই মানুষের সাপোর্ট আপনি পাবেন। আমি এবার একটু অন্য আলোচনায় যেতে চাই। ভয়াবহ লোডশেডিং ও জ্বালানি সংকটের কারণে দিনে 10 ঘন্টা কারখানা চালু থাকে, এর মধ্যে 5 থেকে 7 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। ফলে উৎপাদন কিন্তু কমেছে পোশাক খাতে, এবং বাজারে পোশাক খাতের যে বাজার, সেটি হারানোর সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি। জানতে চাই, এমনিতেই আমাদের অর্থ সংকটে আমরা জর্জরিত, অন্যদিকে যদি পোশাক শিল্পে ধস নামে, তাহলে আমরা কি বিপদের সম্মুখীন হতে পারি বলে আপনার মনে হয়? এমনি বৈদেশিক অর্ডারগুলো তো নাকি বাইরে চলে যাচ্ছে, ব্যবসায়ীরাই বলছে যে। তো সংকট, একটা মহাসংকটের দিকেই আমরা যাচ্ছি। তো এই ম্যানেজমেন্টের সমস্যা আর কি সব জায়গায়। উনি যেভাবে বলল আমাদের এই যে জ্বালানি সংকট, এটা অনেক সহজভাবে করা যেত আর কি। এখানে তো অভিজ্ঞ লোকেই আছে, বর্তমান জ্বালানি মন্ত্রী, আগেও ছিলেন উনি। তারপরে বললেন এখানে সব জায়গায় একজন করে অফিসার বসাবেন, ডিসিকে দায়িত্ব দিচ্ছেন। ওগুলো কোনো দৃশ্যমান কিছুই হয় না। মানে সরকার এখানে বসে, ঢাকায় বসে
যেসব আদেশ দিচ্ছে সচিবালয়ে বসে, সেগুলো নিচে যদি কার্যকর না হয় তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেই দক্ষতা আমরা দেখবো কেমনে? আর জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি হওয়া উচিত, এটা তো আমরা গত 15 দিন ধরে বলতেছি। অর্থনৈতিক বিষয় একটা হয়েছে, এখানেও একটা হওয়া উচিত। তারপরে কিভাবে আপনি এটা জোর বেজোর, শুধু জ্বালানির বিষয় না, আপনার এই যে যানজট থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন দেশে একদিন জোর সঙ্গে গাড়ি চলবে, একদিন বেজোর সঙ্গে গাড়ি চলবে, এগুলো ফিক্স করা আছে। তবে সরকার একটা ভালো কাজ করতেছে, স্কুলগুলোকে বোধহয় এইসবের নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে তারা, জ্বালানির সাশ্রয়ীর বিষয়ে। তা আমি মনে করি এটা অনেকদিন ধরে কন্টিনিউ করবে, এটা তো ইমিডিয়েটলি শেষ হবে না। সুতরাং এই বিষয়টা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। এবং ডিজেল সংকট যদি হয় তাহলে এটা আপনার কৃষি খাতে দারুণভাবে আমাদেরকে। আমি তাহলে আপনাকে একটু কাউন্টার দিতে চাই যে মানুষ কিন্তু গরমে ঘুমাতে পারছে না এবং এসএসসি পরীক্ষা চলছে। এই সময়টা আসলে সব মিলিয়ে জ্বালানি নেই, জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবটা গ্রামে সবার আগে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? জনজীবনের শান্তি ফিরিয়ে আনার উপায় কি আপনার মনে হয়? পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে বের করা যায় আপনার কি মনে হয়? সেটাই তো আমি বলি, বিশেষজ্ঞদের নিয়ে বসে এগুলো তো সর্ট আউট করতে হবে, তাই না? আপনি সমস্যা দেখলেই যদি এটাকে একটা ঝুলায় রাখেন তাহলে তো আরো সমস্যা বেড়ে যাবে। তো এই ঝুলে থাকার প্রবণতা কেন? একটু আগে জনাব মাহবুব আজিজও বলছিলেন, কিছু পরামর্শ দিচ্ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের মতো আলোচকরা তো সমস্যার সমাধান তুলে ধরেন। আপনাদের কি মনে হয় কেন আসলে দায়িত্বে যারা থাকেন তারা এগুলো ফলো করেন না বা দেখেন না? মাননীয় প্রধানমন্ত্রী তো বলছে যে আমি সবার সহযোগিতা নেব। কালকে সাংবাদিকদের সাথে ওনাদের সাথে বলছিল যে আমরা 3 মাস পর পরে বসবো, এগুলো আলাপ আলোচনা, এরকম সবার সাথে তো উনি কথা বলতে পারে, অসুবিধা তো নাই। তো আমার মনে হয় সমস্যা যেহেতু এসেছে এবং এটা কন্টিনিউ করবে, পৃথিবীর অন্যান্য দেশও কীভাবে এই সংকট মোকাবেলা করতেছে সেটাও আমরা একটু দেখি। তারপরে চুক্তি তো একটা বড় বাধা, এই চুক্তিটা তো দেশবিরোধী চুক্তি হয়ে গেছে, এটা তো রাষ্ট্রবিরোধী চুক্তি হয়ে, যেগুলো এখন বাংলা ভাষা নবোধে বেরিয়ে গেছে, তাই না? ভয়াবহ অবস্থা। কিছু একটা করতে গেলে আপনার আমেরিকার পারমিশন, ট্রাম্প সাহেবের পারমিশন লাগবে। আমরা তো অন্য কোথাও মুভও করতে পারতেছি না। সুতরাং সেটা তো গভীরভাবে বিবেচনা করা উচিত এবং পার্লামেন্টে এটা আলোচনা হওয়া উচিত। বিরোধী দল এটা নিয়ে কেন লাগে না? এটা তো একটা বিশাল ধরনের দেশপ্রেমিক রাজনীতি হতো যদি বিরোধী দল জামাতের আমির সাহেবরা এগুলো করতো। আমি তো সেটাও দেখছি না। তার মানে কি? তার মানে কতগুলো বিষয় হচ্ছে আমরা অনেকে মেনে নিচ্ছি, এবং এই মেনে নেওয়া তো আমাদের তো একটা দীর্ঘদিনের ইয়ের মধ্যে আমরা পড়ে যাব, তাই না? আমরা যে একটা পররাষ্ট্রনীতির কথা আপনি বলেন, এই যে আমাদের রাষ্ট্রপতি সাহেব ডোনাল্ড ট্রাম্প সাহেব, তিনি যে মাতলামিটা করতেছেন, তাই না? সেই ব্যাপারে তো আমরা একটা শক্ত ভূমিকা রাখতে পারবো। যদিও আপনাকে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরটি আমি পাইনি, তবু আপনার কাছে আরো একবার আসবো। আমি জনাব মাহবুব আজিজের কাছে যেতে চাই। ঢাকা বাদে প্রায় প্রতিটি জেলায় কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকায় আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাই তার 3 ভাগের 1 ভাগ আসলে গ্রামে যারা রয়েছেন তারা পাচ্ছেন, এবং সেখানে তীব্র লোডশেডিং হচ্ছে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ না পেয়ে বিদ্যুৎ কার্যালয়ে ভেঙেও ফেলা হয়েছে। জানতে চাই, এই একই প্রশ্ন জনাব সুব্রতকে করেছিলাম, আপনার কাছেও করতে চাই, গ্রামে কেন এই লোডশেডিং এর প্রভাবটা সবচেয়ে বেশি আগে পড়ে এবং সবচেয়ে বেশি পড়ে? আচ্ছা, আমরা তো কেউ ওই কি বলে না যে আলাদিনের জাদুর চেরাগ নিয়ে কথা বলতে আসি না। হ্যাঁ, বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমাদেরকে কথা বলতে হয়। বাস্তবতাটা হচ্ছে যে এইটা বৈশ্বিক সমস্যা তৈরি হয়েছে, একটা যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বাংলাদেশ সরকারের এবং যেহেতু একটা নির্বাচিত সংসদ আছে, সেখানে সমস্যার সমাধানের উদ্যোগ নিতে হবে। সেই সমস্যার সমাধানের উদ্যোগের ক্ষেত্রে আমরা যেটা প্রথম আমরা যেটা চিহ্নিত করতে পারি সেটা হচ্ছে সমস্যাকে সমস্যা মনে না করা। সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও সরকার সমস্যা তৈরি করেনি, জ্বালানি সংকট সরকারের তৈরি নয়, কিন্তু সরকার সেটা স্বীকারই করছে না। সরকার বলছে যে ভাই লাইন নাই। এটা কিভাবে বলে? এটা হচ্ছে যে এইটা যখন সরকার অ্যাড্রেস করবে যে আমরা এইটা সমস্যা এবং সমস্যার পর আমরা এখানে এই সমাধান করতে চাই, তখন তারা বলতে পারে রেশনিং এর কথা, তখন তারা কিন্তু সরকার অনেক আগে রেশনিং এর কথা বলে দিয়েছে। তারপরে প্যানিক বাইং সৃষ্টি হয়ে গেছে। তা না করে যদি সরকার ধাপে ধাপে জিনিসটা করতো, এবং সরকার যখন দামটা বাড়ালো, দাম বাড়ানোর পর কি প্রতিক্রিয়া হয়েছে সেটাও সরকার সংসদে বলছে না। সংসদে তারা আলাপ করছে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, উপজেলা দখল নিয়ে। কাজেই সরকারের পরিকল্পনার অভাব সুস্পষ্ট। এইটা সরকারকে পরিকল্পনা করতে হবে, যার কাছ
ডাস্টার। এখন আমার দাঁতে ব্যথা হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাব, আপনি যদি আমাকে বলেন দাঁতের ব্যথা কিভাবে দূর হবে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডাক্তারকে করতে হবে, ঠিক একইভাবে সরকারকে সমাধান করতে হবে, এবং সরকার নিজে সব পারবে না, মানুষকে নিয়ে করতে হবে। আপনার গ্রামে লোডশেডিং বেশি হচ্ছে, গ্রামে যে পরিস্থিতি, এখন একটা চাষ মৌসুম শুরু হয়ে যাচ্ছে, এখন যদি আপনি ডিজেল দিতে না পারেন, আপনি পরে সেটা কৃষিতে চলে যাবে, সম্পূর্ণ পণ্যদ্রব্যের উপরে চলে আসবে। কাজেই আপনাকে ধাপে ধাপে সমস্ত পরিকল্পনা করতে হবে। এখন বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে গ্রামেই কেন প্রভাবটা আগে পড়ে? গ্রামে পরে কারণ হচ্ছে আপনার হাতে যখন এই আপনার, যদি আপনাদেরকে চা খাওয়ানোর কথা হচ্ছে, আমরা যে এখানেই তো আপনি আগে দিবেন, তারপর তো আপনি ওই পাশের ঘরে যাবেন। কাজেই আপনি কেন্দ্র থেকে সব নিয়ন্ত্রিত হয়, তারপরে গ্রামে যায়। এখন কেন্দ্রতে যারা বসেছেন তারা গ্রাম চেনেন না, তাদেরকে এখন অফিস বানাতে হচ্ছে গ্রাম চেনার কারণে। কাজেই তারা তো আগে চেনবেন, আগে অফিসে যাবেন, তারপরে যাবেন। গ্রামটা তো তারা চেনেন না, সেই কারণে। আরেকটা বিষয় হচ্ছে জুলাই জাদুঘর নিয়ে দাদা যে কথাটা বলছেন, সেখানে আমার একটু কথা আছে। সেটা হচ্ছে যে দেখুন, আপনি একটা গণতান্ত্রিক আন্দোলন হয়েছে দেশে, স্বৈরাচার এখানে আসন গেড়ে বসেছিল। এর আগেও কিন্তু স্বৈরাচার 10 বছর ছিল, 80 দশকে। তার জন্য আপনি কটা জাদুঘর বানিয়েছেন? কারণ আপনাকে শেখ হাসিনার বিরুদ্ধে আপনাকে বানাতে হবে, এত বড় একটা জাদুঘর বানাতে হবে, 100 বিঘারও বেশি জমি বোধ হয়। এবং এটার দাম কত? কারণ আপনাকে বানাতে হবে, কারণ আপনার মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দিতে হবে এই দেশে। কারণ এই দেশে মুক্তিযুদ্ধ জাদুঘর এত বড়টা নয়, আপনাকে এত বড় একটা জাদুঘর বানাতে হবে। কারণ 24-এর পর থেকে বাংলাদেশ স্বাধীনতা 2.0 শুরু হয়েছে। এই স্বাধীনতা 2.0 বানাতে হবে বলে আপনার 32 নম্বর ভাঙতে হয়েছে। এবং এটা সহজ না, এই ইট যে কোত্থেকে বানানো হয়েছে আল্লাহ মালুম। 3বার বুলডোজার দিয়ে ভাঙার পরে ইট ভাঙা যায় না। কাজে এইরকম একটা শক্তিশালী বুলডোজার আপনার লাগবে, যাতে আপনার মুক্তিযুদ্ধ উপরে ফেলা যায়। একটা নতুন জিনিস শুরু হয়েছে জামাতিদের পক্ষ থেকে, তওবা করতে হবে আওয়ামী লীগকে। তওবা জামাতে ইসলামকে কেন করতে হয় না? তওবা আওয়ামী লীগকে কেন তওবা? তওবা জিনিসটা কি? আইন কানুনের মধ্যে তো তওবা বিষয়টা নাই। আপনার আইন, যিনি আপনি গুলি করেছে তাকে আপনি জেলে দেন, ফাঁসি দেন, আপনি তওবা শব্দটা আনছেন কেন? কারণ আপনি তওবা করতে হবে, কারণ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এই কারণে আসলে তওবা করতে হবে। কাজে আপনার সব কিছুর মধ্যে রসুনের যে উৎপত্তি স্থল ওই এক জায়গায়। আপনার ওই মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আসলে এত বড় একটা জাদুঘর লাগবে। আপনার রাষ্ট্রের এত বড় সম্পত্তি, আপনি জাতীয় জাদুঘরের একটা কর্নার করেন না, জুলাই জাদুঘর, সেখানে আপনি রাখুন না সেই টেলিফোন সেট, যেখান থেকে কোনো অসুবিধা তো নাই। আপনি এত বড় একটা জায়গা, এটার দাম কত? এবং আপনি কতদিন পরে, আপনারা যেই কাজ শুরু করছেন, যেই ছেলে খেলা শুরু করেছেন আপনারা জুলাই সনদ নামে, আপনারা 1 বছর পরে তো জুলাই সনদ শুনলে মানুষ বিরক্ত হবে, অলরেডি বিরক্ত হতে শুরু করেছে। কাজেই আপনাকে ইস্যু তৈরি করতে হবে, আপনার গণতন্ত্র, মানবাধিকার, জবাবদিহিতার জায়গাটিতে আপনি দাঁড়ান, তাহলেই আপনার জুলাইয়ের সবচেয়ে বড় প্রত্যয় হবে। এটা একটা ব্যক্তি, যেমন শুধু ব্যক্তির উপরে রাগ উঠলে তো ইয়া খানের বিরুদ্ধে রাগটা আপনার কোথায়, সেই জায়গা কোথায় এই দেশে? আপনার 25শে মার্চে যেই আপনার কালো রাতে এরকম লক্ষ লক্ষ মানুষকে মারা শুরু হলো, সেইটার প্রতীকী চিহ্ন কোথায়? প্রতীক চিহ্ন মানুষের অন্তরে থাকে, সেটা আছে, মানুষের থাকবে। কাজেই সেটার জন্য আপনার এত বড় জায়গা দখল করার কোনো কারণ থাকতে পারে না। এবং সেই জায়গায় কয়েকবার উদ্বোধনের আগে কয়েকশো কোটি টাকার তসরুফ করা হয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউ নামে 100 মানুষের বেশি চাকরি দেওয়া হয়েছে, 70,000 টাকার বেতনের চাকরি দেওয়া হয়েছে, 80,000 টাকার বেতনের চাকরি দেওয়া হয়েছে রাতের বেলায়। এবং সেটা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার 2 দিন আগে চাকরি দিয়ে তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হরিলুট কাকে বলে? কাজেই এই জায়গাগুলো থেকে আপনাদের সরে আসতে হবে। জবাবদিহিতা, গণতন্ত্র এবং এই যে আইনের শাসন, তার উপরে কোনো কথা নাই। তাহলে মব সন্ত্রাস নিয়েও একটা জাদুঘর বানাতে হবে। কিন্তু ধন্যবাদ। আমি জনাব সুব্রতর কাছে একদমই ছোট করে জানতে চাই, যেহেতু জনাব মাহবুব আজিজ মুক্তিযুদ্ধ এবং জুলাই নিয়ে কথা বলছিলেন, তার রেশ ধরেই বলতে চাই, বর্তমানে জুলাই চেতনার কথা আমরা সবচেয়ে বেশি শুনতে পাই, অর্থাৎ 71-এর চেতনা ভুলে গিয়ে 24-এর চেতনা ধারণ করতে হবে, এরকম একটি চাপ অনুভব করছে, অনুভব করানো হচ্ছে, অনেকে বলছেন দিতে চাই। এটা তো সম্ভব না। 71 বাদ দিয়ে তো 90ও হবে না, জুলাই হবে না। আমরা তো সবটাই ধারণ করছি। 71-এ ধারণ করতে হবে, আমাদেরকে বড় আকারে ধারণ করতে হবে, তারপরে 90ও ধারণ করতে হবে, জুলাইও ধারণ করতে হবে। সেটা নিয়েই আমরা সামনে অগ্রসর হতে চাই। তার মানে এই না যে একটাকে বড় করছে আরেকটাকে ছোট করছে। তবে মুক্তিযুদ্ধ সবাই বড়,
আমি এই ব্যাপারটা প্রশ্নটি কারো শেষ কোনো- করতে পারিনি। 24-এর চেতনা ধারণ করতে হবে, এরকম চাপ অনুভব করেন কিনা? অবশ্যই, এটা কেন, পুরা জাতি তো করে। 17 বছর যে অত্যাচার নিপীড়ন হয়েছে, এবং এটা তো শুধু 36 দিনের বিষয় না রে ভাই, এরা যে নিপীড়নের শিকার হয়েছে, যেভাবে জেলে গেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীরা গেছে, তাই না? আমাদের সমস্ত প্রফেশনালিজম নষ্ট হয়ে গেছে, দলীয়করণের মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম। কোথায় কোনো প্রতিষ্ঠান রাখছে? তো সেইগুলো যখন আমরা চিন্তা করি, তো মনে হয় যে আমাদের আন্দোলন আরও অগ্রসর তীব্র করা দরকার, আর কেউ যেন সেরকম না হয় বাংলাদেশে। জি, সেটার ধন্যবাদ। জন্য লড়াই আমাদের জারি থাকবে, প্রতিনিয়ত লড়াইটা করতে হবে আমাদের। জি, পাপি আপা, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সরকার এবং আইএমএফ এর মধ্যে একটি টানাপোড়েন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে আইএমএফ এর প্রশ্ন তোলায়, দুঃখিত আবার বলছি, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নিয়ে আইএমএফ প্রশ্ন তোলায় দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, এবং সংস্থাটি বলছে যে যথাযথ পরিকল্পনা ছাড়া বিপুল পরিমাণ অর্থ ব্যয় কাঙ্ক্ষিত সুফল নাও আনতে পারে। জানতে চাই, ঋণ করে জনগণকে যে টাকা দেওয়া হচ্ছে, এটা কি আপনার কাছে মনে হয় সুফল আনবে? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই গণভবন সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই। আর মাহবুব ভাইয়ের সাথে শুধু একটু সংযোজন করতে চাই। শেখ হাসিনার স্বৈরাচার 15 বছর বিনা ভোট, নিশিরাইতের ভোট, ভোটারবিহীন, এভাবে ছিল। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। ইতিহাস যদি নিরপেক্ষভাবে লেখা হয়, এই জিনিসগুলো স্পষ্ট আকারে আসবে। কিন্তু তাহলে পার্লামেন্টও তো ভেঙে দিতে হবে, কারণ ওই পার্লামেন্টে জনগণ বিরোধী আইন পাস হয়েছে, ওই পার্লামেন্টে অবৈধ সরকার বসছে, ওই পার্লামেন্টেই নিশিরাইতের যারা অনির্বাচিত তারা বসছে, প্রধানমন্ত্রী অফিসে ভাঙতে হবে। এই জন্য আমার ওনার সাথে আমি সংযোজন করি যেটা, যে ইট, কাঠ, পাথর, দেওয়াল, মাটি, ঘাস, পুকুর, এরা তো একটা জড় পদার্থ, এইটার কিন্তু দোষ নাই। শেখ হাসিনার স্বৈরাচার, তার জাদুঘর করতে গেলে তার জিনিসপত্র যা আছে ওইখানে ব্যবহার্য, সেইটা নিয়ে একটা মোটামুটি জায়গা নিয়ে সেগুলো সংরক্ষণ করে সেইটা ঘোষণা দেওয়াটা রাষ্ট্রের জন্য ভালো, আর সব কিছুর জন্যই ভালো। জুলাইয়ের চেতনা তো এখন বিক্রি করা হচ্ছে, এবং জুলাইয়ের চেতনাকে বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা ডক্টর ইউনূসের আমল থেকে শুরু করে অদ্যাবধি তারা করছে। আজকে পুলিশের, আপনি যে খুন খারাপির যে কথাটা বললেন, এই খুন খারাপিটা আপনি উল্লেখ করেন যে কিসে মারা গেছে। এইখানে কিন্তু আমার জানা মতে 100 জন আত্মহত্যাও করছে। এই যে যুবক তরুণী সমাজের ভিতরে আত্মহত্যার প্রবণতা, এটা কিন্তু একটা মানসিক ফোবিয়া এবং মানসিক রোগ কিন্তু এটা একটা, এবং এই রোগটা যুব সমাজের ভিতরে, তরুণদের ভিতরে কেন ব্যাপকভাবে যাচ্ছে, এটাও কিন্তু একটা অ্যানালাইসিসের ব্যাপার আছে মানসিক রোগ বিশেষজ্ঞের। এখন বর্তমান সরকারের সদিচ্ছার শেষ নাই। ওনারা অনেক সুদী অর্থনীতিবিদ, সাংবাদিক, তারপরে সম্পাদকদের নিয়ে ওনারা মিটিং করছেন, চেষ্টা করছেন এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যাগুলি, যেটাতে এই সরকারের হাত নাই, কিন্তু এই সমস্যাটা মোকাবেলা না হলে নিজেদেরকে জবাবদিহিতার কাঠগড়া দাঁড়াতে হবে। সেই কারণে যে কমিটিগুলো করছেন, সবার সঙ্গে যেটা যুক্তিবুদ্ধি করছেন, এটা শুভ লক্ষণ। কিন্তু যাদের সাথে করছেন তাদেরও সুপরামর্শ তড়িৎ গতিতে দেওয়া দরকার, এবং ওনাদেরও ঘন ঘন, যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বসা দরকার। হয় কি, সেন্টিমেন্ট এক জিনিস, বাস্তবতা হচ্ছে আর এক জিনিস। বাস্তবতার সাথে সেন্টিমেন্টের যদি মিল না থাকে, তাহলে ওই সেন্টিমেন্ট কখনোই কিন্তু বাস্তবতা যায় না। যেমন এটা সমাধান করার জন্য ভার্চুয়াল ক্লাস, আবার ভার্চুয়াল কোর্ট। আপনি কয়দিনে সুব্রত দাও জানে যে ভার্চুয়াল কোর্টের বিপক্ষে প্রত্যেকটা আইনজীবী, তাহলে আইনজীবীরা তো বিচক্ষণ, তারা তো সুশিক্ষিত, তারা ভার্চুয়াল কোর্ট চায় না। তাহলে একটা আইনজীবীর 500-700 গাড়ি যায়, 500-700 গাড়ি তেল যায়। এখন এই যে এইটা নিয়েও কিন্তু দেখেন একটা শিক্ষিত সমাজেরও আন্দোলন হচ্ছে ওখানে, যে আমরা ভার্চুয়ালি কোর্ট চাই না। তাহলে আপনি এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? আর পুলিশের যে ব্যাপারটা, এবং আমি দায়িত্ব নিয়ে যেটা দেখছি তৃণমূলে কাজ করতে, যে পুলিশ যে আসামি ধরতে যাবে, তেলের গাড়ির পয়সাটা সরকারিভাবে পুলিশকে কিন্তু বরাদ্দ করা হয় না। স্বাভাবিক কারণে বাস্তবতা যেটা, যে আসামি ধরতে গেলে ওই আসামি পক্ষের লোককে তেল কিনে যেতে হয়। এই জন্য বর্তমান সরকার অনেক উত্তরাধিকার সূত্রে একটা বাজে অর্থনীতির ভিতরে ওনারা আসছেন, এবং ব্যাংকের ঋণ নিয়ে শেখ হাসিনাও চলছে, অন্তর্বর্তীকালীন সরকারও চলতেছে, বর্তমান সরকারকেও চলতে হতে পারে। এই ক্ষেত্রে পুলিশের আমরা পুলিশের বিপক্ষে কথা বলি, আমি সারা জীবন বলে আসছি, তবে দুর্নীতি, অনিয়ম, দুর্বৃত্তায়ন, এগুলা থেকে পুলিশ মুক্ত করতে গেলে এই পুলিশ বিভাগের বেতন, স্যালারি, আসামি ধরা,
নিরপেক্ষভাবে জি, কাজ করার আমরা ক্ষেত্রে অনুষ্ঠানের যে একেবারে শেষ অর্থটা ব্যয় পর্যায়ে করা একটু ছোট দরকার করে জানতে সেটা চাই। বরাদ্দ করা উচিত। জি, ধন্যবাদ আপা। জনাব মাহবুব আজিজ, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি আমি রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বল্পভাষী হিসেবে কিন্তু বিভিন্ন মহলে বেশ প্রশংসা পাচ্ছেন, কিন্তু বিরোধী দল তার চুপ থাকা নিয়ে নানান রকম সমালোচনা করছে। আপনার মূল্যায়ন জানতে চাই এই বিষয়ে। আসলে মূল জায়গা থেকে বাদ দিয়ে যদি ভূতের ঠ্যাং নিয়ে টানাটানি করাটা আসলে রাজনীতির মূল কথা নয়। কে চুপ থাকলো, কে কি করলো, এটা তারা কি জাজমেন্ট করবে, তারা কি নিয়ে কথা বলছে? তারা তো দেশের বিরোধী দল, দেশের কোনো রকম জনসম্পৃক্ততা নিয়ে কোনো কথাই বলছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে তাদের কথা নাই, হামের টিকা নিয়ে তাদের কথা নাই, জ্বালানি তেল বৃদ্ধি নিয়ে তাদের বিকল্প কোনো প্রস্তাবনা নাই। এমনকি যে এই যে ধরেন এই আপনার যে মানুষ যে মারা যাচ্ছে, খুন হচ্ছে, সেগুলো নিয়ে তারা নির্বিকার। তারা একটা হাসি খুশি আমোদ প্রমোদের মধ্যে আছে। তারা নানান রকম কক্ষের, আজকে হয়তো উপজেলায় পরিদর্শক কক্ষ বানাচ্ছে, কালকে হয়তো উপজেলায় তারা প্রত্যেকটা উপজেলায় কক্ষ কিন্তু তৈরি হচ্ছে। এই যে এই সমস্ত ব্যয় তখন কি সরকারের উপরে এই চাপগুলো পড়ছে না? কাজেই তারা যখন এগুলো চাহিদা করছে, এখন প্রধানমন্ত্রী কিভাবে কথা বলবেন বা কোথায় তার পাশে কে বসবেন না বসবেন, এই সমস্ত কিন্তু মূল বিষয় নয়। এবং প্রধানমন্ত্রী যখন প্রয়োজন হচ্ছে তখন তো কথা বলছেন। এই যে গুপ্ত নিয়ত কথা, এই শব্দটি তো প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন। এবং প্রধানমন্ত্রী তো এই কথাও বলেছেন যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা ও সম্মান থাকবে। এই কথা কিন্তু আমরা এই গত 50 বছরে কোনো সরকার প্রধানের কাছে শুনি না। কাজে প্রধানমন্ত্রীর কথাগুলো বিরোধী দল মেনে যদি চলে তাহলে তাদের সাম্প্রদায়িক রাজনীতি আর থাকে না। জি, আপনার সাথে একটু যুক্ত করি। ব্যয়ের কথা যখন তুলেন, জ্বালানির দাম তো বেড়েছে, খুব স্বাভাবিকভাবে যানবাহনের ভাড়া বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এই পর্যায়ে এসে সাধারণ মানুষ আসলে কি করবে, বা সাধারণ মানুষের আসলে করণীয় কি? তারা তো অসহায় হয়ে যাচ্ছে। না, সাধারণ মানুষ আসলে যেটা ধরুন, সাধারণ মানুষ তো এই দেশে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই তারা এগিয়ে গেছে। আজকে 24-এর গণ অভ্যুত্থানের যে কথা বললেন, এই গণ অভ্যুত্থান করেছে কারা? আসলে সাধারণ মানুষই করেছে। কখন করেছে? যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তারা দিনের পর দিন ভোট দিতে পারেনি, রাতের বেলা ভোট হয়ে গেছে, তারা গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তখন তারা দল মত নির্বিশেষে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আপনারা 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আগস্টে আমরা কি গান শুনেছি? জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির স্বপনতলে। এই আন্দোলন হাইজ্যাক কারা করলো? কারা নিজেদের করেন? এই সাম্প্রদায়িক শক্তি করলো। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এই পুরো আন্দোলনের কৃতিত্ব যেন দিয়ে দিতে চাইলো এই জামাত এবং শিবিরের কাঁধে। এনসিপি সেখানে গিয়ে যুক্ত হলো। কাজেই এই যে সাধারণ মানুষ, এখন আপনারা চুপ হয়েছে, কিন্তু আপনি দেখুন যে ভোটের সময় কিন্তু 2 হাত ভরে তারা বিএনপিকে কেন ভোট দিয়েছে? মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষেই তো ভোট দিয়েছে। কাজেই আজকে সাধারণ মানুষ তারা কিন্তু প্রতি মুহূর্তে যুদ্ধ করছে 2 বেলা ভাতের সঙ্গে একটু লবণ মিশিয়ে খাবার জন্য। কাজেই সাধারণ মানুষ অবশ্যই, বাংলাদেশের মানুষ খুবই দৃঢ়চেতা মানুষ, সংগ্রামী মানুষ। সরকার যদি, রাষ্ট্র যদি তাদের পাশে থাকে তাহলেই তারা একটু এই যে এই স্বস্তি খুঁজে অবস্থা পাবে। হলো, এই অবস্থায় এসে যেহেতু সবকিছুর ব্যয় বাড়ছে, তাহলে কি বলা যায় যে অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোটা কি যৌক্তিক হবে যদি এই মুহূর্তে বাড়ানো হয়? না, অন্তর্বর্তীকালীন সরকার তো তারা যে বড় বড় কাজগুলো, আপনার মনে পড়ে সম্ভবত 9000 স্কয়ার ফুটের বাড়ি বানানোর একটা চেষ্টা করেছিল মন্ত্রীদের জন্য। এবং এটা কেন? ঘুষ। সেখানে সুইমিং পুল থাকবে, এটা ঘুষ, যাতে তাদের জন্য শ্বেতপত্র তৈরি না হয়, পরবর্তী সরকার এসে যাতে শ্বেতপত্র তৈরি না করে। এবং তারা এই যে সরকারি চাকরির বেতন বাড়িয়ে প্রায় 100 গুণ 150 গুণ বাড়িয়ে এটা পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যাতে সরকারি কর্মকর্তারা ঠিকঠাক মতো তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। এই সমস্ত ঘুষের যে ব্যাপারগুলো, সেগুলো নিশ্চয়ই এই বর্তমান সরকার সেখান থেকে সরে আসবেই বলে আমরা মনে করি। এবং বিভিন্ন জায়গায় কৃচ্ছ্রতা সাধনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছ থেকে আরও ধীরস্থির এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই, সাথে সাথে স্বল্প কিছু পরিকল্পনা, ডিজিটালাইজেশন চাই। আপনার যেখানে মানুষের অভাব দেখবেন সেখানে আপনি ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করবেন। এখন তো ডিজিটাল পদ্ধতি দিয়ে অনেক কিছু সমাধান। আমরা জ্বালানির ক্ষেত্রে এই দীর্ঘ লাইনের থেকে মুক্তি চাই আগামী 2 দিনের মধ্যে। সেই জায়গার ক্ষেত্রে সরকার নির্বিকারত্ব সবসময়ই কিন্তু অনেক সমস্যার তৈরি করে। সরকারকে কথা বলতে হবে। প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করেছেন, গতকালকেও তিনি সংসদে কথা বলেছেন। কথা বললে তো আবার বিরোধী দলের অনেক সমস্যা, এই জন্যই তারা কথা বলে না বলে। জি, ধন্যবাদ। আপনাদের 3 জনকে ধন্যবাদ কালের সংলাপে যুক্ত হওয়ার জন্য। বিদায় নিতে চাই। দর্শক, আমরা বিভিন্ন সমস্যা এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা করছিলাম। পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।